গল্প রোদ শুভ্র প্রেম কথন। দ্বিতীয় পর্ব। লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা। আমার একমাত্র মামুর একমাত্র ছেলে শুভ্র ভাই। উনার সাথে আমার সাপেনেওলে সম্পর্কটা জন্মগত নয়। আর উনাকে আপনি বলে ডাকাটাও আমার জন্মগত অভ্যেস নয়। মার কাছে শুনতাম ছোট সময় শুভ্র ভাই আমাদের বাসায় এলে সারাটা দিনই নাকি উনার গলায় ঝুলে থাকতাম, নয়তো পেছনে পেছনে ঘুরে বেড়াতাম সারাক্ষণ। বলতে গেলে অনেকটাই শুভ্র ভাই পাগল টাইপ ছিলাম আমি। কিন্তু ধীরে ধীরে সবকিছুই পরিবর্তন হলো। আমরা থাকতাম শেরপুর শহরে আর উনারা থাকতেন ময়মনসিংহ। আমি যখন মাত্র প্লেতে ভর্তি হই তখন উনি ক্লাস 5-এর স্টুডেন্ট। ধীরে ধীরে উনার পড়ার চাপ বাড়ে আর ধীরে ধীরে আমার সাথে উনার যোগাযোগটাও কমে আসে। সাথে কমে আসে শুভ্র ভাইয়ের প্রতি আমার পাগলামো। একসময় বাবা সিদ্ধান্ত নিলেন ময়মনসিংহে বাড়ি কিনবেন। মা তো অনেক খুশি, যখন ইচ্ছে ভাইয়ের বাসায় ছুটতে পারবেন। যাই হোক, বাবার সিদ্ধান্ত অনুযায়ী শেরপুরে নিজের বাড়ি রেখে পাড়ি জমালাম ময়মনসিংহ। তখন আমি ক্লাস 3-তে পড়ি আর শুভ্র ভাইয়া ক্লাস 8-এ কি 9-এ পড়েন। শুভ্র ভাই এজ ইউজাল ভালো স্টুডেন্ট, তাই অলওয়েজ পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতেন। আমরা ময়মনসিংহ থাকলেও তার সাথে আমার দেখা হয়নি বললেই চলে। আমরা তখন ত্রিশালে একটা ভাড়া বাড়িতে থাকতাম আর উনারা থাকতেন চরপাড়ায় নিজস্ব বাড়িতে। ত্রিশাল আর চরপাড়ার মাঝে দূরত্ব অনেক। এত টাইম নষ্ট করে এখানে আসা মানেই উনার পড়াশোনার লস। বলতে গেলে ব্যাপক লস। আমিও ছিলাম ঘরকুনো টাইপের মেয়ে, তাই আর মামুর বাড়িতেও যাওয়া হয়ে উঠেনি তেমন। ততদিনে শুভ্র ভাই আর আমার পরিচয়টা হয়ে গিয়েছিল নামে মাত্র পরিচয়। আমি শুধু এটাই জানতাম আমার একটা মামাতো ভাই আছে, যে কিনা অনেক বেশি ট্যালেন্টেড। উনিও হয়তো আমার সম্পর্কে এতটুকুই জানতেন। তারপর 2015 সাল, আমি তখন জিএসসি এক্সাম দিয়েছি মাত্র। সেই সময় চরপাড়ায় মামুর বাসা থেকে 10-15 মিনিটের দূরত্বে জায়গা কিনে বাসা কমপ্লিট করলেন বাবা। আমরাও উঠে পড়লাম নতুন বাড়িতে। নতুন বাড়িতে উঠার পর সবাইকে যখন দাওয়াত করা হলো তখনও শুভ্র ভাই এলেন না। উনি তখন সুদূর চট্টগ্রামে চুয়েটের কোনো একটা ক্লাসে ইঞ্জিনিয়ারিং এর বই মুখস্থ করছেন। মার কাছে শুনেছিলাম উনার মনটাও নাকি তখন ছিল খুব খারাপ। অ্যাডমিশনের আগে আগে অসুস্থ হয়ে পড়ায় বুয়েটে চান্স পায়নি বলে জীবন নিয়ে তার তখন অপরিসীম হতাশা। তার কি তখন আর এসব মিলাদ মাহফিলে মন দেবার সময় আছে? একদম না। এরপরের 2 বছর উনি আমাদের বাসায় বেশ কয়েকবারই এসেছেন, কিন্তু কাকতালীয়ভাবে আমার সাথে দেখা হয়ে ওঠেনি। উনি যখন এসেছেন দেখা গেল আমি স্কুলে বা কোচিংয়ে, নয়তো ঈদের ছুটিতে চলে এসেছি গ্রামের বাড়ির দিকে। আবার আমি যখন মামুদের বাসায় গিয়েছি তখন দেখা গেছে শুভ্র ভাই তখন চট্টগ্রামে। বছরের বেশিরভাগ সময় উনি চট্টগ্রামেই পড়ে থাকতেন। ভার্সিটিতে ভারী রকমের ছুটি পেলেই বাড়ি ফিরতেন, নয়তো না। এভাবে দুটো বছর কেটে যাওয়ার পর এলো উনার সাথে আমার দেখা হওয়ার দিন। একই শহরে থাকার পরও পুরো 11 বছর পর উনার সাথে আমার দেখা হতে চলেছিল সেদিন। ব্যাপারটা সত্যিই অদ্ভুত। আমি নিজে যখন ভেবেছি নিজের কাছেও ব্যাপারটা ভীষণ অদ্ভুতই লেগেছে। এনিওয়ে, এবার মেইন পয়েন্টে আসা যাক। উনার সাথে যখন আমার দেখা হয় তখন 2017 সাল, আমি মাত্রই 10ম শ্রেণীতে উঠেছি। জানুয়ারি মাসের প্রথম দিকের শীতের রাত ছিল ওটা। আমি চুলগুলো 2 বেনি করে মাথায় লাল টকটকে একটা শীতের টুপি পরেছিলাম। গায়ে ছিল একটা সাদা টি শার্টের সাথে কালো জিন্সের জ্যাকেট, তার সাথে ছিল কালো রঙের প্লাজো। সবাই মিলে ড্রয়িং রুমে লুডো খেলছিলাম, ঠিক তখনই কলিং বেলের শব্দ কানে এলো। একজন আরেকজনের দিকে তাকিয়ে চোখের ইশারা করতে করতে শেষ পর্যন্ত আমাকেই উঠতে হলো দরজা খোলার জন্য। ধীর পায়ে হেলেদুলে দরজা খুলে তাকাতেই দেখি মামানি। মামানি মানেই আমার জন্য এক্সট্রা আদর। তাই মামানিকে দেখেই খুশিতে লাফিয়ে উঠে দৌড়ে গিয়ে মামানিকে জড়িয়ে ধরে বলেছিলাম, কেমন আছো তুমি মামানি? কতদিন আসো না। আমাকে তো ভুলেই গেছো। মামানি শুধু হেসে কপালে চুমু খেয়েছিলেন সেদিন। আমিও হেসে মামানিকে ছেড়ে দাঁড়াতেই চোখে পড়েছিল একটি ছেলে। মামনির পেছনে একটু দূরেই পকেটে হাত রেখে স্ট্রেট দাঁড়িয়ে আমার দিকেই তাকিয়ে ছিলেন উনি। গায়ে অ্যাশ রঙের টি শার্টের সাথে ব্লু জ্যাকেট। আমি অবাক চোখে তাকিয়েই ছিলাম শুধু। প্রথমত, ছেলেটাকে আমি চিনি না। দ্বিতীয়ত, ছেলেটা একটু বেশিই সুন্দর ছিল কিনা। হা হা হা, এখন ভাবলেই হাসি পায় তখন কত বুদ্ধুরাম ছিলাম আমি।
সেদিন মামানি ঘরে ঢুকে বলেছিল, কি রে শুভ্র, ভেতরে আয়। তখনই বুঝতে পেরেছিলাম এটাই আমার বিখ্যাত মামাতো ভাই, আমার শুভ্র ভাই। আমি সেদিন দৌড়ে আমার রুমে চলে গিয়েছিলাম। কি ভীষণ লজ্জাটায় না পেয়েছিলাম সেদিন, কিছু মুহূর্তের জন্য ভেবেছিলাম আর উনার সামনেই যাব না আমি, কিন্তু মার চেঁচামেচিতে সেদিনও বের হতে হলো আমায়। আমি যখন বের হলাম ড্রয়িং রুমে শুভ্র ভাইয়া ছিলেন না। সেই সুবাদে সবার সাথে আবারও হাসি ঠাট্টায় মেতে উঠেছিলাম আমি। শুভ্র ভাইয়ার কথাটা একরকম ভুলেই গিয়েছিলাম। গল্পের মাঝেই আম্মু হঠাৎ বলে উঠছিল, রোদ, ছাদ যে আছড়ের বয়াম শুকাতে দিয়েছিলাম সেটা তো আনা হয়নি রে। চট করে গিয়ে নিয়ে আয় তো। তোর মামানিকে এক বয়াম আঁচড় দিয়ে দিব। যা যা, জলদি যা। আমিও আর দেরি করিনি। মার কথায় দৌড়ে গিয়েছিলাম ছাদে। ছাদে গিয়ে বয়ামগুলো হাতে নিব তার আগেই পেছনে থেকে কারো কণ্ঠ ভেসে এলো কানে। এই পিচ্ছি, এদিকে তাকাও। নির্জন ছাদে অপরিচিত কারো কণ্ঠ শুনে আমি তো ভয় মরি মরি অবস্থা। মনে মনে দোয়া দুরুদ পড়ে পেছনে না ঘুরেই দৌড় দিব অবস্থা, ঠিক তখনই ডান হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালেন আমায়। আমি চোখ মুখে একরাশ ভয় ভাসিয়ে সামনে তাকাতেই দেখি কোনো ভূত নয়, শুভ্র ভাই। যদিও তখন তিনি ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর ছিলেন আমার জন্য। শুভ্র ভাইয়া একদম ফর্সা একজন মানুষ, তার সাথে ঠোঁটগুলোও কালচে লাল। আমার আপু, ভাইয়া, আম্মু, মামানি, মামু সবাই একদম সাদা ফর্সা, তাই ফর্সা মানুষ দেখে আমি অভ্যস্ত, কিন্তু উনি একদমই অন্যরকম ছিলেন। সাদা মুখের সাথে খোঁচা খোঁচা দাড়িগুলো খুব মানিয়েছিল সেদিন। সুঠাম বর্ষর শরীর ছিল উনার, ওই হিসেবে আমি ছিলাম পিঁপড়া টাইপ। আর হওয়ারও ছিল, তাই আমি তখন মাত্র দশম শ্রেণীর স্টুডেন্ট আর উনি ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষের ধামরা ছেলে। আমি যখন উনার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে ব্যস্ত, তখন উনি হাত ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে বলেছিলেন, কোন ক্লাসে পড়ো তুমি পিচ্ছি? নাম কি? বাসা কোথায়? উনার কথায় চরম অবাক হয়েছিলাম আমি। আমার বাসায় দাঁড়িয়ে থেকেই আমার বাসার কথা জিজ্ঞেস করছেন উনি, কি অদ্ভুত। আমাকে চুপ করে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকিয়ে আবারও একই কথা জিজ্ঞেস করেছিলেন উনি। আমি ভয় ভয় আস্তে করে বলেছিলাম, আমার নাম রোদ, এটাই আমার বাসা। এটুকু বলতেই চোখ বড় বড় করে তাকিয়েছিলেন উনি। আবারও হাত টেনে ধরে নিজের একদম কাছে দাঁড় করিয়ে বিস্ময় মাখা কণ্ঠে বলে উঠেছিলেন, তুই রদ, ওই পুচকিটা। আই কান্ট বিলিভ। উনার কথার কোনো উত্তরই খুঁজে পাচ্ছিলাম না আমি। মনে মনে শুধু একটা দোয়াই করছিলাম, এই লোকটা যেন আমাদের বাড়িতে আর কখনো না আসে। কখনোই না। কিন্তু আমার দোয়াটা হয়তো আল্লাহর পছন্দ হয়নি। তাই সেই দোয়ার উল্টো প্রতিক্রিয়ায় হয়ে চলেছে প্রায় 3 বছর যাবৎ। যাই হোক, এবার গল্পে ফেরা যাক। আমি যখন মনে মনে দোয়া দুরুদ পড়ছিলাম আর মনে প্রাণে চাচ্ছিলাম শুভ্র ভাই নামক প্রাণীটা এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাক, এখনই যাক, ঠিক তখনই আমার নরম হাতটা আরো শক্ত করে চেপে ধরে আমাকে আরেকটু কাছে দাঁড় করিয়ে মাথাটা নিচু করে আমার দিকে তাকিয়ে রইলেন উনি। আমি চোখ পিটপিট করে ভয় ভয় উনার দিকে তাকাতেই চোখ ফিরিয়ে নিয়ে অন্যদিকে তাকিয়ে হেসে উঠেছিলেন উনি। উনার সেই হাসির কারণটা এখনো আমার অজানা। একটু হেসে নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে উনার ঘন পাপড়িতে ঢাকা চোখ দুটো আমার মুখের দিকে স্থির করে বলে উঠেছিলেন, রদু, ছোটবেলা তো তুই পেতনি ছিলি, এখন আরো ভয়ানক ধরনের পেতনি হয়ে গেছিস। আচ্ছা, তোর স্কুলের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা তোকে দেখে অজ্ঞান টজ্ঞান হয়ে যায় না? প্রাইমারি স্কুলে পড়িস নাকি প্রাইভেটে? উনার কথায় মুখ ফুলিয়ে চুপ করে দাঁড়িয়েছিলাম তখন। সেই মুহূর্তে উনার সাথে মোটেও কথা বলতে ইচ্ছে করছিল না আমার। আপু তো বলতো ছোটবেলায় আমি অনেক কিউট ছিলাম। ছোট ছোট আঙ্গুল আর কিউট কিউট ফেস ছিল আমার। কই কেউ তো আমায় বলেনি আমি দেখতে পেতির মতো ছিলাম। কথাগুলো ভাবতেই মন খারাপ হয়ে গিয়েছিল আমার। হা হা হা, বাচ্চাদের মতো কি বাচ্চা বাচ্চা চিন্তায় না করতাম তখন। আমাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে দুবেনির একটিতে শক্ত করে টান দিয়ে বলে উঠেছিলেন উনি, ওই কি জিজ্ঞেস করেছি, উত্তর দেয়। আমি তখন মনে মনে ভাবছিলাম, এই বিশ্রী লোকটার মাথায় একটা ইট মারতে পারলে কত শান্তি পেতাম আমি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পা পিছলে পড়ে গেলেও বেশ হতো। কিন্তু মুখে বলেছিলাম, আমি প্রাইমারিতে পড়ি না, এবার ক্লাস 10-এ পড়ি। 18তে এসএসসি দিব। আমার কথা শুনে উনি যেন অবাকের চরম মাত্রায় পৌঁছে গিয়েছিলেন। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠেছিলেন, পারফেক্ট। জি। নাথিং।
তুই যে এসএসসি দিবি এটা শুনে আমার মিউচুয়াল হার্ট অ্যাটাক চলে এসেছিল। মাই গড, এত তাড়াতাড়ি টেনে কি করে উঠে গেলি বল তো? আমি তো ভেবেছিলাম বড়জোর সিক্সে পড়িস। দেখেও তো তাই মনে হয়। তোর মধ্যে কিশোরী টাইপ কোনো ন্যাচারও চোখে পড়ছে না রে, যা চোখে পড়ছে সবই নিতান্ত বাচ্চাদের নেচার। এনিওয়ে, এদিকে আয়, তো কি হলো? এদিকে আয়। উনার ধমকে দুগদম এগিয়ে গেলাম আমি। আমি এগিয়ে যেতেই দুই হাতে আমার গালগুলো টেনে দিয়ে বলে উঠলেন, যখন বাবু ছিলি তখন তো তোর গাল শক্ত ছিলই, এখন আরো বেশি শক্ত। এটা কোনো কথা? উনার এমন বিহেভে আমি ঝটপট উনার থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়িয়েছিলাম। গালে হাত দিয়ে ভ্রু কুঁচকে তাকিয়েছিলাম শুধু। উনার কোনো কথায় তখন পছন্দ হচ্ছিল না আমার। ইচ্ছে হচ্ছিল ছেলেটাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে এক ধাক্কায় আল্লাহর কাছে পাঠিয়ে দিই। বেয়াদব! উনি কিন্তু আমার চাহনি বা বিরক্তির ধারও ধারেননি সেদিন। যদিও এখনো ধারেন না। উনার কথা হলো, আমি যা চাই তা চাই এবং সেটা আমি পাবো। তোর সেটা ভালো লাগলো কি না তা আমার দেখার বিষয় নয়। সেবারও ঠিক তাই করেছিলেন। আমার বিরক্তির ধার না ধরে আমার একদম কাছে গিয়ে দাঁড়িয়ে মাথা নিচু করে কানের কাছে এসে বলেছিলেন, ছোটবেলা তো কোলে উঠলে নামতে চাইতি না। এখনো কোলে উঠার শখ আছে নাকি রোদপাখি? থাকলে বলতে পারিস, আমি কিন্তু মাইন্ড করব না। তুই এখনো আমার কাছে সেই পুচকিটাই আছিস। কি উঠবি নাকি কোলে? উনার কথায় তেলে বেগুনে জ্বলে উঠেছিলাম সেদিন। মনে মনে ইচ্ছেমতো গালি দিয়ে পাকাপোক্তভাবে বিশ্বাস করে নিয়েছিলাম যে এই ছেলেটা আস্ত এক অসভ্য, তার সাথে চরম বেয়াদব। যে বিশ্বাসটা এখনো আমি মনে প্রাণে বিশ্বাস করে চলেছি উনি আসলেই একটা অসভ্য এবং চরম রকম বেয়াদব। সেদিনই প্রথম আপুর কথা অবিশ্বাস করেছিলাম আমি। কেননা আপু বলেছিল, শুভ্র ভাইয়ের মতো ভদ্র ছেলে দুনিয়া ছেকেও দ্বিতীয়টি পাওয়া যাবে না। আমার মতে আপুর ধারণাটা ভুল ছিল, উনার মতো ভদ্র নয়, উনার মতো অভদ্র ছেলে দুনিয়া ছেকেও দ্বিতীয়টি পাওয়া যাবে না। সেদিন উনাকে ধাক্কা দিয়ে সরিয়ে সিঁড়ির দিকে হাঁটা দিয়েছিলাম। কিন্তু নেমে যেতে পারিনি। সেখানেও বাঁধ সেধেছিলেন উনি। ডান হাতটা শক্ত করে মুচড়ে দিয়ে বলেছিলেন, আমাকে ধাক্কা দেওয়া সাহস কোথায় পেলি? আমার শ্বশুরবাড়ি, আমাকেই ধাক্কা মারিস? মারবো এক চড়। আমি তোর বড় সম্মান দিয়ে চলাচল করবি, মনে থাকবে। উত্তরে কাঁদো কাঁদো মুখে বলেছিলাম, ছাড়ুন, ব্যথা লাগছে। ব্যথা লাগার জন্যই তো দিচ্ছি। ব্যথা লাগবে সেটাই স্বাভাবিক। এনিওয়ে, আবার আপনি করে বল তো, তোর মুখে আপনিটা চরম লাগে। আমি শুধু টলমলে চোখে তাকিয়েছিলাম সেদিন। সেই হাত ব্যথার কথাটা এখনো মনে আছে আমার। পুরো 10টা দিন হাত নাড়াতে পারিনি আমি। কি ভয়াবহ ব্যথা, অফ! বলতে গেলে প্রথমবারের সাক্ষাতে আমার হাওয়া টাইট করে দিয়েছিলেন উনি। সেদিন থেকেই আমাদের দুজনের মাঝে এক অদৃশ্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে কাকে জ্বালাতে পারে তার এক অদৃশ্য প্রতিযোগিতা, যা এখনো চলছে। আমাদের দুজন নিজের ইচ্ছে থেকেই দুই ধরনের হাতিয়ার বেছে নিয়েছিলাম। একজন শারীরিক তো একজন মানসিক। আমার হাতিয়ারটা ছিল মানসিক, আর এজ ইউজাল উনার জ্বালানোটা ছিল শারীরিক। আর উনাকে আপনি বলে ডাকার শুরুটাও সেখান থেকেই। হঠাৎ দেখা হওয়া এত বড় মামাতো ভাইকে তুমি বলে ডাকা পসিবল ছিল না তখন। এখন তো সেটা রীতিমতো ইম্পসিবল হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, সেদিনের পর থেকে আজ পর্যন্ত আমাকে জ্বালানোর নিউ নিউ টেকনিক আবিষ্কার করে চলেছেন উনি। যেখানে বছরে মাত্র 1 থেকে 2 বার বাড়ি ফিরতেন উনি, সেখানে এখন প্রায় প্রতি মাসেই উনার দেখা মিলে যায় ময়মনসিংহের এই শহরে। জ্বালানোর জন্য নতুন নতুন উপায়ে হাজির হন উনি। কখনো বা গভীর রাতেক্ষণও বা কাক ডাকা ভরে। আর তখনই ফোনে বেজে উঠে আমার। আর ফোনের ওপাশ থেকে একটা কথায় ভেসে আসে প্রতিবার, আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। 2 মিনিটের মধ্যে নিচে আয়। ইউর টাইম স্টার্টস নাও। 2 মিনিটের মধ্যে তোকে চোখের সামনে না পেলে ডিরেক্ট খুন করব। মাইন্ড ইট। হাতে অমন জবরদস্ত চোট পাওয়ার পর আমি আর শুভ্র ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইনি সেদিন। দাঁড়াতামই বা কি করে? হাতে এত ব্যথা, তার উপর বাচ্চা একটা মেয়ে ছিলাম তখন, কান্না আটকাতে পারলে তো? রুমে দরজা দিয়ে কান্না আটকাতেই ব্যস্ত ছিলাম সেদিন, আর মনে মনে প্রার্থনা করছিলাম এই লোকটার যেন কখনো বিয়ে না হয়। কখনো না। হা হা হা। আমার সেই দোয়া কবুল হয়েছে কিনা জানি না, তবে পরের দিন বিকেল বেলা আবারও মুখোমুখি হলাম দুজনে। আমার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে সেদিনই মা আমার ম্যাথের দুর্বলতা নিয়ে আলাপ করার উৎসাহ খুঁজে পেলেন।
শুভ্র ভাইয়া বাসায় আসতেই আমার ইজ্জতের ফালুদা বানিয়ে ম্যাথে আমার দুর্বলতা এবং আপু আর শুভ্র ভাইয়ের প্রখরতা ব্যাখ্যা করতে লাগলেন উনি। সেদিন ইচ্ছে করছিল মরে যাই, এই মুহূর্তে মরে যাই। এই অপমান কি সহ্য হয় কারো? এদিকে আমার ম্যাথের রেজাল্টও ছিল মারাত্মক খারাপ। যেখানে শুভ্র ভাইয়া ম্যাথে অলওয়েজ 98 ভাগ মার্কস পান, সেখানে আমি মাত্র 55 ভাগ। এই রেজাল্টকে চোখ বন্ধ করে টিটিপি অর্থাৎ টাইনাটুইনা পাস বলা যেতে পারে। আমার এই অযোগ্যতাটা শুভ্র ভাইয়ার জন্য ছিল একটা সুবর্ণ সুযোগ। আর আমার জন্য সেটা প্রথম যুদ্ধে হেরে যাওয়ার প্রধান কারণ। সেই মুহূর্তের আগে গাটা রিরি করছিল আমার। মনে মনে স্কুলের ম্যাথের ম্যামকে ইচ্ছেমতো গালি দিয়ে আল্লাহর কাছে কোনো ম্যাজিকের জন্য দোয়া করছিলাম, যে ম্যাজিকে এই শুভ্র নামক সাদা বিলাইটা ম্যাথে ফেইল মারবে আর আমার খাতা ভরে যাবে শুধু নাম্বারে। আহা, ভাবতেই কত শান্তি লাগছিল তখন। কিন্তু এবারও আমার মতো বাচ্চা মেয়েটার দোয়া কবুল হলো না, উল্টো যা হলো তা আমি জীবনে কল্পনাও করতে পারিনি। আমার ভাষ্য মতে এই মারাত্মক অসভ্য ছেলেটাকে আমার ম্যাথ টিচার নিযুক্ত করা হলো। সেই মুহূর্তে ইচ্ছে করছিল 10 টাকা রিক্সা ভাড়া দিয়ে পাশের রেললাইনে গিয়ে শুয়ে পড়ি। এই পৃথিবীতে কি আমার কোনো প্রয়োজন আছে? নেই। একদম নেই। থাকলে নিশ্চয় মা আমার সাথে এত বড় অন্যায়টা করতে পারত না। আম্মুর সাথে আমার চেহারার মিল না থাকলে সেদিন আমি বিশ্বাসই করে নিতাম যে মা আমায় নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছেন, নয়তো নিজের আদরের ভাতিজার গুণ কীর্তন করে আমার মতো ছোট্ট মেয়েটাকে এই বদমাশটার হাতে তুলে দিতে পারত। সেদিন সুইসাইড করা নিয়ে কত জল্পনা কল্পনায় না করেছিলাম। ভাবছিলাম মরেই যাই। এ জীবন রেখে আর কি হবে? কেউ ভালোবাসে না আমায়। আজকাল বেস্টুকেও দেখি পাশের ব্রেঞ্চের মেয়েটার সাথে কি ভাব। বাবাও কত বকে, এখন এ জীবন আর রাখবই না। কিছুতেই না। হা হা হা, শেষ পর্যন্ত সব জল্পনাগুলোকে জলে ভাসিয়ে বই নিয়ে বসতে হলো শুভ্র ভাইয়ের ঠিক সামনের চেয়ারটাতে। আপু তখন ইন্টারের স্টুডেন্ট, বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত সে থাকে কোচিং ক্লাসে। রুম তখন একদম ফাঁকা। সেই ফাঁকা রুমটা শুভ্র ভাইয়ার জন্য ছিল এক্সট্রা সুযোগ। এনিওয়ে, গল্পে ফেরা যাক। প্রথম দিন উনার কাছে পড়তে বসতেই একটা গা ঝালানো হাসি দিয়ে বললেন, কি রে, শুনলাম তোর ম্যাথের খাতায় গোল গোল ডিম ছাড়া আর কিছু খুঁজে পাওয়া যায় না। তো এত ডিম দিয়ে করিসটা কি তুই? চাইলে কিন্তু ব্যবসা শুরু করতে পারিস, প্রতি পিস ডিমের দাম 7.5 টাকা। এমনিতেই মেজাজ ছিল জ্বলন্ত চুলো। উনার কথাটা শুনেই সেই চুলোই পড়ল 1 গ্রাম ঘি। রাগে জ্বলতে জ্বলতে নাকমুখ ফুলিয়ে চুপচাপ বসে রইলাম। ইচ্ছে তো করছিল এই ফাজিলটার মাথাটায় চিবিয়ে খেয়ে ফেলি। অফো, অসহ্য। আমার রাগী মুখ দেখে শুভ্র ভাইয়া যেন আরো উৎসাহ পেলেন। আরেকটা গা জ্বলানো হাসি দিয়ে বললেন, 9 থেকে 10-এ যে উঠেছিস, প্রোগ্রেস রিপোর্ট কই? দেখা দেখি। আমি এবারও চুপচাপ শক্ত হয়ে বসে রইলাম। আর মনে মনে প্রতিজ্ঞা করে ফেললাম, এই জীবন গেলেও প্রোগ্রেস রিপোর্ট উনাকে দিব না। কিছুতেই না। কিন্তু আমার এই প্রতিজ্ঞাও বেশিক্ষণ টিকল না। উনার রামধমকে ঝটপট রেজাল্ট শিট বের করে উনার হাতে ধরিয়ে দিলাম। উনি মুচকি হেসে রেজাল্ট শিটটা হাতে নিলেন। কিছুক্ষণ রেজাল্ট শিটের দিকে তাকিয়ে থেকে কপাল কুঁচকে অবাক বিস্ময় বলে উঠলেন, ইংলিশে 98% নাম্বার, জিওগ্রাফিতে 85+, হিস্ট্রিতেও 80+। সবকটাতেই তো ভালো মার্কস পেয়েছিস, তাহলে ম্যাথে মাত্র 54 কেন? অ্যাকচুয়ালি, আমাদের স্কুলের ম্যাথ টিচারটা এত ড্যাশিং যে আমি 3 ঘন্টার মাঝে 2 ঘন্টা উনার দিকে হা করে তাকিয়ে থেকেই কাটিয়ে দিয়েছি, তাই ওভারঅল লাড্ডু। আমার কথায় সেদিন উনি খানিকক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়েছিলেন। টেবিলের কোণা থেকে একটা কাঠের স্কেল হাতে নিয়ে গণিত বইটা বের করে 20-20টা ম্যাথ সলভ করতে দিয়ে বলেছিলেন, প্রতিটার সলিউশনের জন্য তোর কাছে জাস্ট 5 মিনিট করে আছে। একটি ভুল হলে 5টা করে মাইর। নির্দিষ্ট টাইমের বাইরে প্রতি মিনিটের জন্য 10টা করে মাইর। ইউর টাইম স্টার্টস নাও। উনি আমাকে মোট 20টা অঙ্ক করতে দিয়েছিলেন। সবকটাই ছিল সরল অঙ্ক। আমার পক্ষে এত বড় বড় সরল 5 মিনিটে করা সম্ভব ছিল না। ব্যাপারটা আমার কাছে অসম্ভবের কাছাকাছিই ছিল। আমার হাতে ছিল 1 ঘন্টা 40 মিনিট। তার মাঝে 10 মিনিট উনার দিকে হা করে তাকিয়ে থেকেই পার করে দিয়েছিলাম আমি। তখন বুঝিনি, বাট এখন বুঝি কাজটা উনার ইচ্ছেকৃত ছিল। ম্যাথ টিচারকে ডাসিন বলায় জ্বলে পুড়ে কয়লা হয়ে যাচ্ছিলেন উনি।
অথচ উনি জানতেনই না আমার স্কুলের ম্যাথ টিচার ছিলেন একজন মেয়ে। সেদিন 1 ঘন্টা 40 মিনিটে আমি মাত্র 9টা অঙ্ক করতে পেরেছিলাম, বাদবাকি 11টায় বাকি পড়েছিল। ভয়ে আমার আত্মা শুকিয়ে যায় অবস্থা। শুভ্র ভাই তখন একদৃষ্টিতে আমার দিকেই তাকিয়ে ছিলেন আর আমি ব্যস্ত ছিলাম কটা মার খাবো তার হিসেব করতে। সেদিন ভেবেছিলাম আজই হয়তো এই পৃথিবীতে আমার শেষ দিন। শুভ্র ভাইয়ের যে শক্তি, তাতে দুটো মারলেই আমার এই জগতে থাকার ইচ্ছে ঘুচে যাবে, তার উপর অতগুলো মার। মরণ তো আমার নিশ্চিত। হা হা হা, কিন্তু সেদিন শুভ্র ভাইয়া আমাকে মারেননি। তার থেকেও ভয়ানক কাজ করেছিলেন। ফোনের ক্যামেরা অন করে বলেছিলেন, মোট 100 বার কান ধরে উঠবস করবি, আমি এটা ভিডিও করে সবাইকে দেখাও। নে, শুরু কর। আমার অবস্থা তখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ। এর থেকে তোমারই ভালো ছিল আপাতত মানসম্মানটা বেঁচে যেত। আমি আবারও মনে মনে প্রতিজ্ঞা করে নিলাম জীবন গেলেও কান ধরে উঠবস করব না। এজ ইউজাল, আমার এই প্রতিজ্ঞাটাও বেশিক্ষণ টিকেনি। শুভ্র ভাই এত জোরে টেবিলে আঘাত করছিলেন যে চমকে ওঠে দৌড়ে গিয়ে কানে ধরে দাঁড়িয়ে পড়েছিলাম আমি। সেদিন যদি জানতাম যে আমাকে মারতে গেলে উনার হাত কাঁপে, তাহলে কখনোই কান ধরে উঠবস করতাম না আমি। কখনোই না। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয় আর কি। আবারও হারতে হলো আমাকে, আর শুভ্র ভাই আমার বিরুদ্ধে আরেকটা অস্ত্র পেয়ে গেলেন খুব সহজেই। সেদিনের পর থেকে 2 বছর আমি এই ভয়তেই আর্স ছিলাম, না জানি কখন সবাইকে ভিডিওটা দেখিয়ে দেন শুভ্র ভাই। এরপর আরও 5 দিন ময়মনসিংহ ছিলেন উনি। প্রতিটি দিন নতুন নতুন পদ্ধতিতে জ্বালিয়েছেন আমায়। মূলত এই 6 দিনেই আমার লাইফে যমরাজের ভূমিকায় অবতীর্ণ হয়ে গিয়েছিলেন উনি। 15 জানুয়ারির দিকে উনি আবারও চট্টগ্রাম ফিরে যান। উনার যাওয়ার খবর শুনে সেদিন কি খুশিই না হয়েছিলাম আমি। পারলে সবাইকে মিষ্টি বিতরণ করব এমন অবস্থা হয়েছিল আমার। প্রায় 1 ঘন্টা বিছানায় উঠে লাফালাফি করে বাইরে বের হতেই খেয়েছিলাম এক বাঁশ। দরজার বাইরেই দাঁড়িয়ে ছিলেন শুভ্র ভাই। আমাকে বের হতে দেখেই আম্মুকে উদ্দেশ্য করে বলে উঠেছিলেন, ফুপ্পি, আম্মু রথকে একটু ডাকে। আমাকে পাঠালো ওকে নিয়ে যাওয়ার জন্য। আমি ওকে নিয়ে যাই। 1-2 ঘন্টার মাঝে আবার দিয়ে যাব। কেন ডেকেছে? আজ তো আমি চলে যাব। মা কত কিছু রান্না করেছে। রোদকে তো একটু বেশি ভালোবাসে, হয়তো সেগুলো টেস্ট করানোর জন্যই ডেকেছে ওকে। নিয়ে যাব ফুপ্পি। তোর বোন তুই নিয়ে যাবি, তাতে বলার কি আছে? নিয়ে যা। তা তোর বাস কয়টায়? রাত 12টায় বাস ফুপ্পি। আসি তাহলে। কথাটা বলেই আমাকে টেনেটুনে বাসা থেকে বেরিয়ে এসেছিলেন উনি। উনাদের বাসায় এসে বাসার ভেতরে না ঢুকে চুপচাপ টেনে নিয়ে গিয়েছিলেন ছাদে। ভয় আমার আত্মা ধুরুধুরু করছিল তখন। উনি যখন পেছনে ফিরে ছাদের দরজা লাগিয়ে দিয়েছিলেন, তখন আমার হাত পা চলা বন্ধ হয়ে গেছে প্রায়। মনে মনে শুধু একটা কথায় ভাবছিলাম, এই ছেলেটা নিশ্চয় এখন ছাদ থেকে ফেলে দিবে আমায়। কিন্তু কেন ফেলবে? কি করেছি আমি? উনার জিন্সের পকেটে আচার ঢুকিয়ে দিয়েছি বলে। কিন্তু জিন্সটা তো পরে আমাকে দিয়েই পরিষ্কার করিয়েছেন উনি। তাহলে এত চিন্তা যখন কানের কাছে ভো ভো করছিল, ঠিক তখনই আমার দিকে তেড়ে এলেন উনি। আমি তখন ভয়ের চোটে শুকনো গলায় বারবার ঢোক গিলে চলেছি। উনি আমার দুপাশে ছাদের রেলিংয়ে হাত রেখে দাঁতে দাঁত চেপে বলেছিলেন, ওই ছেলেটাকে। উনার কথায় অবাক হয়েছিলাম আমি। মুখ কাচুমাচু করে বলেছিলাম, কোন ছেলে? যার সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলি তুই? রনিত বলছিল ওটা নাকি তোর বয়ফ্রেন্ড। এই বয়সে বয়ফ্রেন্ড পালিস? উনার চোখমুখ রাগে লাল হয়েছিল, তখন কি বলবো কিছুই বুঝতে পারছিলাম না। উনি কোন ছেলের কথা বলছেন তাই তখন বোধগম্য হচ্ছিল না আমার। ভয় পাওয়া চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কোনো কাজই ছিল না আমার। উনি আবারও ধমকে উঠে বলেছিলেন, কথা বলিস না কেন? কে ওই ছেলে? তোর বয়ফ্রেন্ড? এত প্রেম করার শখ? নাকি আরো কিছু করার শখ আছে? ফুপ্পিকে বলে বিয়ে দিয়ে দিই, তাহলেই সব সমস্যার সমাধান। রাস্তায় রাস্তায় প্রেম করে বেরাবি আর আমাদের বংশের নাম খারাপ করবি, তা তো হবে না। কোন ছেলে ভাইয়া? আমার কোনো বয়ফ্রেন্ড নেই। আমি তো ছেলেদের সাথে তেমন একটা কথাও বলি না। বিলিভ মি, আমি সত্যি বলছি। আমার কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েছিলেন উনি। ব্যথা পাওয়া আমার সেই ডান হাতটা আবারও চেপে ধরে যন্ত্রণার শেষ সীমানায় নিয়ে গিয়ে রাগী গলায় বলেছিলেন, তাহলে আজ দুপুরে স্কুল থেকে ফেরার সময় কার সাথে কথা বলছিলি তুই? লাল শার্ট পরনে ছিল ছেলেটার।
ওহোটা, আমি তো ওই ছেলেকে চিনিই না ঠিকঠাক। আমাকে হঠাৎ করে এসে জিজ্ঞেস করলো স্কুল ছুটি হয়েছে কিনা, সাথী নামের কোনো মেয়েকে চিনি কিনা, এবং মেয়েটা স্কুল থেকে বেরিয়েছে কিনা। ব্যাস, এটুকুই। তাহলে রনিতো কেন বলল ওটা তোর বয়ফ্রেন্ড? আজব তো। রনিতোকে তাই তো চিনি না আমি। আমার কথায় দীর্ঘশ্বাস ফেলেছিলেন উনি। কিছুক্ষণ আমার দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে বলে উঠেছিলেন, নেক্সট টাইম রাস্তাঘাটে এসব দেখলে ডিরেক্ট ফুপ্পিকে জানাবো। আমি চলে যাচ্ছি বলে এটা ভাবিস না খবর পাবো না আমি। এলাকার সব ছেলেদের বলা আছে, এসব কিছু দেখলেই ডিরেক্ট আমাকে জানাবে ওরা। বুঝেছিস? সেদিন উনার সেই ধমকিতে পুরো দুটো বছর আমি রাস্তা ছাড়া বামে ডানেও তাকিয়ে দেখিনি কখনো। সেদিন রাতে উনি আমাকে কিছু একটা গিফট দিয়েছিলেন। গিফটটা কি ছিল ঠিক খেয়াল নেই আমার। তবে এটা মনে আছে জিনিসটা আমি নিব না বলে ছাদ থেকে ফেলে দিয়েছিলাম। আর তার শাস্তি হিসেবে পুরো 2 ঘন্টা উইথাউট সোয়েটার ছাদের ফ্লোরে বসে থাকতে হয়েছে আমায়। তখন জানুয়ারি মাসের মাঝামাঝি, কি ঠান্ডাটায় না ছিল তখন। তারপর প্রায় 1 মাস ওনার সাথে কোনোরকম যোগাযোগ ছিল না আমার, সেই 1 মাস আমার জীবনের সবচেয়ে সুখের দিন ছিল। উনার ওই ঠান্ডা থেরাপির পর প্রায় 1 সপ্তাহ জ্বরে ভুগেছিলাম আমি। কি ভয়ানক ছিল সেই দিনগুলো। তারপর ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রাত 11টা 55 মিনিটে দীর্ঘ 1 মাস পর উনি ফোন দিলেন আমায়। এত রাতে উনার ফোনটা পেয়ে বেশ অবাকই হয়েছিলাম আমি। অবাকের পালা শেষ করে ফোনটা কানে নিয়ে সালাম দিয়েই বলেছিলাম, শুভ্র ভাই এত রাতে? ওয়ালাইকুমুস সালাম, নিচে আয়। মানে? অবাক হয়। মানে হলো, তোরা যে 2 তলায় থাকিস, তার সিঁড়ি বেয়ে তরতর করে নিচে নেমে আয়। আমি রাস্তায় দাঁড়িয়ে আছি। মানে কি? এত রাতে আপনি রাস্তায় কি করছেন? মশাদের সাথে পিকনিক করি, ডাফার। এত কথা বলিস কেন? নিজে নামতে বলছি নিচে নাম ব্যাস। আমি পারবো না। এত রাতে নিচে ইম্পসিবল। সবই পসিবল। 2 মিনিটের মধ্যে নিচে আয়। পারবো না। তুই পারবি, তোর বাপও সহ পারবে। তাহলে বাবাকেই বলুন, রাখছি। খবরদার রোদ, 2 মিনিটের মধ্যে নিচে না নামলে তোর অবস্থা যে আমি কি করব তুই চিন্তাও করতে পারবি না। কথাটা বলেই ফোনটা কেটে দিয়েছিলেন শুভ্র ভাই। কি একটা ঝামেলা! শুভ্র ভাইকে তখন আমি যথেষ্টই ভয় পেতাম, আম্মুকে তার চেয়েও বেশি ভয় পেতাম। তবুও ভয় ভয় পায় আম্মুর রুমে উকি দিলাম, আম্মু তখনও ঘুমায়নি। কি করব এখন? অনেক ভেবে আম্মুকে বললাম, নিচতলার মাহিমা আপুর কাছ থেকে ক্যালকুলেটর আনতে যাচ্ছি, আমারটা কাজ করছে না। আম্মু কিছুক্ষণ আমার দিকে নীরব দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজের কাজে মন দিলেন। আমিও দোয়া দুরুদ পরে বেরিয়ে এলাম রাস্তায়। সোডিয়ামের আলোতে স্পষ্টই দেখতে পাচ্ছিলাম এলোমেলো চুলে একরাশ ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে আছেন শুভ্র ভাই। গায়ে ব্রাউন টি শার্ট, একটা ব্ল্যাক জ্যাকেট, ব্লু জিন্স, কেট শার, ঘাড়ে একটা ব্যাগ। আমাকে দেখেই ক্লান্তিমাখা হাসি দিয়েই বলে উঠলেন, এসেছিস? হুম। এখানে কোনো ডেকেছেন? বাসায় চলেন। না, এত রাতে বাসায় গেলে ফুপি সন্দেহ করবে। কেন? তুই বুঝবি না হাদা। কথাটা বলেই একগুচ্ছ টকটকে লাল গোলাপ বাড়িয়ে দিলেন আমার দিকে। কোনো ফর্মালিটি না করেই বলে উঠলেন, ফুলগুলো হাতে নে। তোর জন্য। খবরদার রোদ ছুঁড়ে ফেলবি না বা এটা বলবি না যে নিবি না। নিজের টিউশনির টাকায় কিনেছি, টাকার মায়া বড় মায়ারে পিচ্ছি, ছুড়াছুড়ি করবি তো এক চর। কিন্তু এগুলো কেন? কনফিউশড হয়ে। দেখ রদ, তুই আমার দিকে ভাই ভাই নজরে তাকালেও আমি কিন্তু তোর দিকে অলওয়েজ প্রেম প্রেম নজরেই তাকাই। বুঝছিস? বুঝিসনি? আমি মাথা নেড়ে সম্মতি জানালাম যে বুঝিনি। উনি চরম বিরক্তি নিয়ে আমার হাতে একটা উপন্যাসের বই গুজে দিয়ে বলে উঠলেন, তোর বুঝা লাগবে না। এখন উত্তর দক্ষিণ না তাকিয়ে সোজা রুমে যা। কিন্তু দেখ রদ, পুরো 8 ঘন্টা জার্নি করে আসছি। এখন বাসায় গিয়ে রেস্ট নিব, কাল আবারও বেক করতে হবে। শোকাহিনী না করে যা এখান থেকে। আমিও আর কিছু না বলে ঘুরে দাঁড়ালাম। 2 কদম ফেলতেই পিছে থেকে ডাক পড়ল, রোদ, পিছু ফিরে। এদিকে আয়। আমি উনার কাছে আসতেই নিচে বসে আমার পায়ের দিকে হাত বাড়ালেন। আমি অমনি লাফিয়ে উঠলাম, করেন কি শুভ্র ভাই? তার উত্তরে বিরক্তিমাখা চাহনি দিয়ে বলে উঠলেন, এত লাফাস কেন? চুপচাপ দাঁড়িয়ে থাক। তোর পা কেটে নিয়ে যাব না। আমিও এবার চুপচাপ মুখ কালো করে দাঁড়িয়ে রইলাম। উনি আমার পায়ে একটা কিছু পরিয়ে দিয়ে উঠে দাঁড়িয়েই কানের কাছে ফিসফিস করে বলে উঠলেন, ভালোবাসি তোকে, এটা বুঝতে এতক্ষণ লাগে?
কথাটা শুনে 2 মিনিট হ্যাং মেরে দাঁড়িয়ে থেকে বোকার মতে বলেছিলাম, আপনি কি আমায় প্রপোজ করছেন শুভ্র ভাই? আমার কথাটা কানে যেতেই ধমকে উঠেছিলেন উনি। সেদিন উনার এক ধমকে দৌড়ে পালিয়েছিলাম। হি হি হি। সেই দিনের কথা এখনো মনে পড়লে হাসিতে লুটোপুটি খাই আমি। সেদিন উনার কথার ভাবার্থ না বুঝলেও এখন বুঝি। কিন্তু উনার কাছে এখনো অনেকটাই অবুঝ আমি। উনার বুঝানো এত এত কেমিস্ট্রিও আমি বুঝতে নারাজ। তাই নিয়ে কত আফসোস তারাহা, কত হতাশা। এখানেই উনার হার আর আমার জিত। শেষ রোজার দিনে মামুদের বাসায় দাওয়াত পড়ল সবার, শুভ্র ভাইদের বাসায় নয়, আমার আম্মুর মামাতো ভাইয়ের বাসায়। ইফতারের কিছুক্ষণ আগে মামুদের বাসার গেইটের কাছে আসতেই শুভ্র ভাইকে চোখে পড়ল। শুধু শুভ্র ভাই নয়, আলিফ ভাই, তুষার ভাই, অদূত ভাই সহ কাজিনরা সব। আমার গায়ে ছিল নীল রঙের গাউন আর পাশে ছিল রাফিয়া আর আদিবা। আম্মু, আপু, ফুপ্পি সবাই ছিল বেশ খানিক পেছনে। আদিবা আমার হাত ধরে লাফিয়ে লাফিয়ে হাঁটছে। ওকে দেখে মনে হচ্ছে এই লাফিয়ে লাফিয়ে হাঁটাটা ভীষণ মজার একটা খেলা। গেইটের কাছাকাছি এসে শুভ্র ভাইদের পাশ কাটিয়ে ভেতরে ঢুকতেই কানে এলো শুভ্র ভাইয়ের কণ্ঠ। ওহো, নীল আকাশে রোদ উঠেছে। কথাটা যে আমাকে উদ্দেশ্য করে বলেছেন উনি তা ঠিক বুঝতে পেরেছিলাম আমি। আদিবার হাত টেনে ওকে থামিয়ে দিয়ে পেছনে ফিরে তাকাতেই রাহিমের মাথায় চাটি মেরে বলে উঠলেন উনি, ওই, আকাশে রোদ উঠেছে না। শুভ্র ভাইয়ের কথায় বাদশা রাহিম যেন আকাশ থেকে পড়ল, মুখ কাচুমাচু করে বলে উঠল, দাদা ভাই, এখন তো সন্ধ্যা প্রায়, রোদ তো নেই। তার কথার প্রেক্ষিতে আবারও একটা চাটি খেতে হলো তাকে। মাথায় হাত বুলাতে বুলাতে শুভ্র ভাইয়ের দিকে করুণ চোখে তাকিয়ে রইল সে। শুভ্র ভাই উদাস গলায় বললেন, রোদ দেখার জন্য চোখ থাকা লাগে? তোর নাই, যা ভাগ। আমি আরেকবার উনার দিকে কটমটে দৃষ্টি নিক্ষেপ করে ভেতরের দিকে হাঁটা দিলাম। পেছনে থেকে কাজিনদের অস্পষ্ট ফিসফিসানি কানে আসতে লাগলো ক্রমাগত। শুভ্র ভাই, আজকাল কেউ একজনকে দেখে তুমি একটু বেশিই ভয় পাচ্ছ। কাহিনী কি বসো, শালা, লাথি না খেতে চাইলে চুপ যা। শুভ্র কাউকে দেখে ভয় পায় না বুঝছিস? বুঝি তো, সবই বুঝি। আকাশে এত ঘন ঘন রোদ উঠে কেমনে আর আমরা তোর শালা হই কেমনেসবি তো এখন জ্যোৎস্না রাতের মতো ফোকা ফোকা শুভ্র বাবু। আলিফ, দাঁড়া তুই। আজ তোর একদিন কি আমার একদিন। উনাদের কথাবার্তায় বেশ লজ্জায় পেয়েছিলাম আমি, সাথে রাগও লাগছিল প্রচুর। অসভ্য পোলাপান। কিন্তু অসভ্য হলেও তো আমারই কাজিন সব। তাই বাধ্য হয়ে তাদের সাথেই ইফতারে বসতে হলো আমায়। সব আত্মীয় স্বজন মিলে লোক হয়েছিল অনেক। খাবার টেবিলে সংকুলান হওয়াটাই মুশকিল। তাই বড়দের মধ্যে মহিলাদের জন্য ডাইনিং আর আমাদের কাজিনদের জন্য ড্রয়িং রুমে খাবারের ব্যবস্থা করা হলো, আর আব্বু মামুরা বসলেন মামুদের টানা ব্যালকনিতে চেয়ার পেতে। সে যাই হোক, আমি যে সোফায় বসলাম আমার পাশে গিয়ে বসলো আদিবা আর তার পাশে শুভ্র ভাই। সামনের আর পাশের সোফাগুলোতে বাকি কাজিন। কেউ কেউ আবার চেয়ার টেনেও অ্যাড হয়েছে আমাদের সাথে। ইফতার শুরু হওয়ার কিছুক্ষণ পরই আদিবা আমার মুখের দিকে তাকিয়ে বলে উঠল, রোদাপু কি খাও? আমি বললাম, খেজুর খাই। তুমি কি খাও? আমার প্রশ্ন হয়তো তার পছন্দ হলো না। তাই আমার প্রশ্নের উত্তর না দিয়ে শুভ্র ভাইয়ের মুখের দিকে তাকিয়ে বলে উঠল, দাদা ভাই, তুমি কি খাও? শুভ্র ভাই কিছু বলার আগেই সামনের সোফা থেকে আলিফ ভাইয়া বলে উঠলেন, আদিবুড়ি, তোর দাদা ভাই রোদ খায়। আলিফ ভাইয়ের উত্তরে আদিবা কতটুকু সন্তুষ্ট হলো বুঝা না গেলেও শুভ্র ভাই রাগী চোখে তাকালেন, তবে সেই রাগ বেশিক্ষণ টিকল না, পরমুহূর্তেই মাথা নিচু করে হেসে উঠলেন উনি। তার সাথে হেসে উঠলেন আরো কয়েকজন। আর যারা বুঝল না তারা রাফিয়ার মতো হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবারও খাবারে মন দিল। আর আমি চুপচাপ প্লেটটা নিয়ে আম্মুদের সাথে জয়েন করার জন্য ড্রয়িং রুমের দিকে পা বাড়ালাম। লজ্জা আর রাগ দুটোই শরীরে ভর করেছিল চরমভাবে। সেই রাগ আরও বেড়ে গেল যখন আমার পেছনে আবারও হাসিতে ফেটে পড়ল সবাই। আশ্চর্য, বুঝলাম না, এদের কি খেয়ে দিয়ে কাজ নেই? শুধু আমার পেছনে পড়ে থাকে। রিডিকিউলাস। ডাইনিংয়ে এসে দেখি ছোট মামু অর্থাৎ আম্মুর ছোট মামাতো ভাইয়ের 2 বছরের পিচ্চি চরকার মতো ঘুরছে আর পিয়াজু খাচ্ছে। আমি তার সামনে দাঁড়িয়ে মিষ্টি করে হাসলাম। কিন্তু তার হয়তো আমার হাসিটা পছন্দ হলো না। আমার হাসির পরিবর্তে সে আমাকে একগুচ্ছ গম্ভীরতা ছুড়ে দিল। আমার মামুদের মতো তাদের পোলাগুলো একটা অ্যাটিটিউডের ডিব্বা।
এই বয়সেই কি ঢং! আমি নিচু হয়ে তার গালে হাত দিতে নিতেই এক হাতে দূরে গিয়ে দাঁড়ালো সে। চোখে মুখে এমন একটা ভাব ফুটিয়ে তুলল যেন মহা খারাপ কাজ করে ফেলছি আমি। আমিও তো কম যাই না, কোমরে হাত রেখে ভ্রু কুঁচকে বললাম, কাছে এসো নয়তো মাইর দিব। আমার কথায় কিছু একটা বিড়বিড় করল সে। যতটুকু বুঝতে পারলাম তার মর্মার্থ হলো এই, আমায় সোয়াত ভাই বাঁচাবে। তার কথায় সোয়াতের দিকে চোখ মুখ কুঁচকে তাকালাম আমি, সেও মহা উৎসাহে সামনে গিয়ে হাত উঁচিয়ে দাঁড়ালো যেন তার এই কচি হাতের কঠিন বেস্ট পার করতে না পারি আমি। 3 বছরের বাচ্চার এমন কাজে হেসে উঠলাম আমি, প্লেটটা পাশের টেবিলে রেখে সোয়াতকে পাঁচকোলা করে তুলে নিয়ে বললাম, ব্যালকনি দিয়ে নিচে ফেলে দিই এবার। আমার কথায় সোয়াত খিলখিল করে হেসে উঠল আর ছোট্ট বাচ্চাটার মুখ হলো করুণ। কেননা সে বুঝে গেছে, এই মেয়ের হাত থেকে বাঁচাটা বড্ড মুশকিল হয়ে উঠবে তার জন্য। আমি দুজনের গালি টেনে দিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেলাম। আর ভাবতে লাগলাম, আমার সব মামুর ছেলেগুলো এত সাদা কেন? ছেলেদের কি এত ফর্সা মানায়? একদম না। সব কটা সাদা বিলাই হয়ে জন্মাইছে। ইফতার শেষ করার পর দরজার সামনে এসে দাঁড়িয়েছি মাত্র। আম্মুরা সবাই নামায় বসেছে আর আব্বুরাও সবাই একসাথে মসজিদে গিয়েছেন নামাজ পড়তে। বাচ্চারা ভেতরে ছুটোছুটি করছে আর রাফিয়া গেছে ওয়াশরুমে। আমি সিঁড়ির রেলিংয়ে ঠেস দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছি। হয়তো বৃষ্টি হবে খুব করে বিদ্যুৎ চমকাচ্ছে আজ। হুট করেই পেছনে থেকে হাত টেনে ধরল কেউ। চমকে ওঠে পেছনে দিকে তাকিয়েই শুভ্র ভাইকে দেখতে পেলাম আমি। টুপি মাথায়, খুবই স্নিগ্ধ লাগছে মুখটা। আমাকে চুপ থাকতে বলে টেনে নিয়ে গেলেন সিঁড়ির দিকে। আমি অবাক হয়ে বললাম, কোথায় নিয়ে যাচ্ছেন শুভ্র ভাই? ছাদে। নামাজ শেষ। সবাই বাসায় ফিরছে, ছাদে চল। আজব তো। সবাই বাসায় ফিরছে তাতে আমায় ছাদে যেতে হবে কেন? উনি কিছু বললেন না। টেনে হিচড়ে ছাদে নিয়ে দেয়ালের পাশে দাঁড় করালেন আমায়। টুপিটা খুলে পাঞ্জাবির পকেটে রেখে আমার দিকে তাকালেন উনি। গায়ের সাদা ওড়নার কোনাটা টেনে নিয়ে মাথায় ঘোমটা দিয়ে ভ্রু কুঁচকে তাকালেন উনি। কিছুক্ষণ তাকিয়ে থেকে স্বাভাবিক গলায় বলে উঠলেন, একদম পেতনি লাগছে তোকে। নীল জামা পরেছিস কেন শুনি? কি বিশ্রী লাগছে ছি। উনার কথায় ভ্রু কুঁচকে তাকালাম আমি। ঠোঁট উল্টে কিছু একটা বলতে যাব তার আগেই আমাকে অবাক করে দিয়ে হুট করেই কপালে চুমু এঁকে দিলেন উনি। কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠলেন, নজর ফোঁটা দিয়ে দিলাম। আমার জিনিসে নজর লাগা বারণ। ঈদ মোবারক রোদো পাখি। কথাটা বলে এক মুহূর্তও দাঁড়ালেন না উনি। চুপচাপ ছাদ থেকে নেমে গেলেন। আর আমি হ্যাং মেরে দাঁড়িয়ে রইলাম সেখানেই। রাত 8টার দিকে রওনা দিলাম গ্রামের উদ্দেশ্যে। লকডাউনের কারণে অফিস বন্ধ থাকায় মামু, মামানি আর শুভ্র ভাইও চলেছেন আমাদের সাথে। রাত 10টার দিকে বাড়িতে গিয়ে পৌঁছতেই মেহেদি পার্টির মাঝে ফেঁসে গেলাম আমি। ড্রেস না চেঞ্জ করেই মেহেদি দিতে বসে গেলাম আমি। রাত 11টার দিকে মেহেদি দেওয়া শেষ করে বারান্দায় গিয়ে বসলাম আমি। বাতাসে মেঘটা কেটে গিয়ে আকাশের চিকন চাঁদটা উকি দিচ্ছে কামরাঙ্গা পাতার আড়ালে। ভেজা ভেজা ঠান্ডা বাতাস এসে লাগছে চোখে মুখে। সারাদিনের ব্যস্ততার মাঝে এতক্ষণে ফোনটা হাতে নিলাম আমি। ফেসবুকে ঢুকে শখানেক নোটিফিকেশন নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই হঠাৎই ফোনটা হাত থেকে টেনে নিল কেউ। আমি উপরের দিকে তাকাতেই পাশে ধপ করে বসে পড়লেন শুভ্র ভাই। ক্লান্ত গলায় বললেন, দুদিনের মাঝে ফোন পাবি না তুই? আমি অবাক হয়ে বললাম, কেন? কয়টা বাজে? 11:30। এতক্ষণ মেহেদি দেয় কেউ? দুনিয়ার আর সব তো ভুলতে বসেছিস তুই। বেয়াদব। ফুপ্পিকে হেন তেন মিথ্যে বলে এতক্ষণ যাবত ওয়েট করছি আমি। এটা তোর পানিশমেন্ট, ফোন পাবি না। আজব তো। আপনি আমার জন্য ওয়েট করছিলেন কেন শুনি? আমি বলেছিলাম করতে। আমার কথায় আমার দিকে সরে বসলেন উনি। বাম হাতটা টেনে নিয়ে রাগী চোখে তাকিয়েই বলে উঠলেন, ওই, আমি কি সবকিছু তোর পারমিশন নিয়ে করব নাকি? ফাজিল মেয়ে। চুপচাপ বসে থাক। এনিওয়ে, এত মেহেদি দিলি তো তোর হাতে মেহেদি কই? একদম ফাঁকা। দিব না আমি মেহেদি। কেন? ইচ্ছে। তোর ইচ্ছেতে কিছু হচ্ছে না বুঝলি। মেহেদির টিউবও কই? কেন? বেশি কথা না বলে টিউব দে। কথাটা বলে নিজেই এদিক সেদিকে নজর ঘুরিয়ে একটা মেহেদি টিউবও খুঁজে নিয়ে মেহেদি লাগাতে লাগলেন হাতে। কিছুক্ষণ টানাটানি করে উনার রাগী চোখ দেখে শান্ত মেয়ের মতো বসে রইলাম আমি। আর ভাবতে লাগলাম, কাল এই হাতটা কি করে লুকাবো আমি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মোটামুটি ভালোই ফুল আঁকলেন উনি।
তবে অবশ্যই তা আমার হাতের সাথে মানানসই নয়। কিছুক্ষণ আঁকিবুকি করে টায়ার্ড হয়ে উঠে দাঁড়ালেন উনি। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে ভাইয়ার রুমের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠলেন, তোর বালিশের তলায় কিছু আছে, দেখে নিস। উনার যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকেই ঠোঁট উল্টালাম আমি। রাগের চোটে কান্না পাচ্ছে আমার। এটা কিছু হলো? এক তো হাতের এই বেহাল ধোসা, তার ওপর বিনা দোষে পানিশমেন্ট। বাহ, অসাধারণ। বিনা দোষে সাজা, আর সাজার দায়ে ফোন বাজেয়াপ্ত। যে কাজটা বাবাও করেন না কখনো, সেই কাজটা অবলীলায় করে চলেছেন উনি। ডিসগাস্টিং। উনাকে একগাদা বকাঝকা করে শুতে চলে গেলাম বিছানায়। বিছানায় শুয়ে কম্বলটা গায়ে জোড়াতেই শুভ্র ভাইয়ের বলা শেষ কথাটা মনে পড়ল। উনার কথা মতো বালিশটা সরিয়ে বালিশের নিচে তাকাতেই কালো জামদানি শাড়ি চোখে পড়ল আমার। সাথে সাদা কাগজে নীল কালিতে লেখা একটা চিঠি। ড্রয়িং রুমের সোফায় বসে আছি। দৃষ্টি কিছুটা দূরে বসে থাকা শুভ্র ভাইয়ের মুখে। সব সময় হাসিমজা নিয়ে মাতিয়ে রাখা মানুষটি আজ গম্ভীর মুখে বসে আছেন। উনি যে ঈদের পরদিন থেকে আমার সাথে কথা বলছেন না তা আমি বুঝতে পারি ঈদের আরো দুদিন পর। সবাই মিলে নদীর পাড়ে বেড়াতে যাচ্ছিলাম। সবার পা খালি। হুট করেই আমার পায়ে মস্ত এক কাঁটা ফুটে গেল। উনি আলিফ ভাইয়াদের সাথে আমাদের পেছনেই ছিলেন। আমাকে আর রাফিয়াকে দাঁড়িয়ে পড়তে দেখে উকি দিয়ে নিচের দিকে তাকালেন। শুভ্র ভাইয়াকে দেখে রাফিয়া করুণ গলায় বলল, ভাইয়া, রোদের পায়ে কাঁটা ফুটেছে। আমি খুলতে পারছি না, ভয় লাগছে। আপনি একটু খুলে দিবেন। শুভ্র ভাইয়া কিছু বললেন না। খুব সাবধানে কাঁটাটা খুলে চুপচাপ উঠে চলে গেলেন। আমার মুখের দিকে একবার তাকালেনও না উনি। পা থেকে খানিকটা রক্ত পড়ছিল বলে রাফিয়া দুবলা ঘাস হাত দিয়ে পিষে লাগিয়ে দিল। কিন্তু সেদিকে খেয়াল নেই আমার। আমি তো ভাবছিলাম শুভ্র ভাইয়ার কথা। এতটা নীরব কেন উনি? এতক্ষণে তো বকাঝকা করে মাথা খেয়ে ফেলার মতো অবস্থা হওয়ার কথা ছিল। তাহলে সবাই নৌকায় ওঠে হৈহুল্লোড় শুরু করায় চিন্তাটা খুব সহজেই মাথা থেকে বেরিয়ে গেল আমার। ভাবলাম, হয়তো এমনি মুড অফ। কিন্তু উনার মুড অফের কারণটা যে আমি তা জানতে পারি আরো দুদিন পর। গ্রামের বাড়ির পেছনের দিকটাই হাওয়া আসে প্রচুর। তাই সবাই মিলে বসেছি পেছনে দিকের পাকা দরজায়। একসময় আলিফ ভাইয়া বললেন, রোদ রাফিয়া, বোনেরা আমার, একটু মুড়ি মাখা করে এনে দে না। সবাই মিলে খাই। ঝাল ঝাল করে আনবি, আড্ডাটা একদম জমে যাবে। প্লিজ জানা। আমি আর রাফিয়া একগাদা বকা দিতে দিতে উঠে গেলাম মুড়ি মাখা আনতে। কিছুক্ষণ পর মুড়ির বাটিটা এনে সবাইকে দিয়ে শুভ্র ভাইয়ার সামনে ধরতেই হাতটা ঝটকা দিয়ে সরিয়ে উঠে চলে গেলেন উনি। আমি সহ সবাই অবাক চোখে তাকিয়ে রইলাম। কি মনে করে বাটিটা রেখে উনার পিছু পিছু উঠে গেলাম আমিও। ঘরে ঢুকতেই শুনলাম শুভ্র ভাইয়া বলছেন, আম্মু, আমি বাসায় যাব এবং আজ এই মুহূর্তে যাব। মামানি অবাক হয়ে বললেন, কেন রে, হঠাৎ কি হলো? কিচ্ছু হয়নি। আমি জাস্ট বাসায় যাব ব্যাস। এখানের বাতাস আমার সহ্য হচ্ছে না। কিন্তু শুভ্র, তোর ফুপ্পি আরো দুটো দিন থাকতে বলছে আমাদের। কত বছর পর এলাম, তারপর সবাই একসাথেই চলে যাব। তো তোমরা থাকো, বাট আমি থাকছি না। আমার দরকার আছে, আমায় যেতে হবে। এটাই আমার জন্য সুবর্ণ সুযোগ হয়ে দাঁড়ালো। এমনিতেও বাসায় আসার জন্য চেঁচামেচি করছিলাম আমি, কিন্তু একা বলে গ্রেন্টেড হয়নি। তাতে কি, এবার হবে। আম্মুকে গিয়ে বললাম শুভ্র ভাই ময়মনসিংহ চলে যাচ্ছে, আমিও যাব ব্যাস। মা শুভ্র বলতে অন্ধ, তাই রাজিও হয়ে গেলেন, কিন্তু বাদ সাধল শুভ্র ভাই। সে আমাকে সাথে নিবে না। কিছুতেই না। আমি জেদ ধরতেই মার দিকে তাকিয়ে রাগী গলায় বলে উঠলেন উনি, ফুপ্পি, তুমিও কি ওর মতো বাচ্চা? ও একটা মেয়ে মানুষ হয়ে আমার সাথে কি করে যেতে পারে? থাকবে কই ও? মা কিছু না ভেবেই অবাক হয়ে বললেন, থাকবে কই মানে? বাসায় থাকবে। এমনিতেই 3 দিন যাবৎ প্যান প্যান করে কান খেয়ে ফেলেছে। ওকে তোর সাথেই নিয়ে যা বাবা। শুভ্র ভাই এবার আরো রেগে গেলেন। নিজেকে শান্ত করে বলে উঠলেন, ফুপ্পি, বাসায় ও একা কি করে থাকবে? এবার মামানি বললেন, একা কই, তুই তো আছিসই। ওয়ার, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমরা এতটা কেয়ারলেস কি করে হতে পারো? নিজেদের মেয়েকে যার তার সাথে একা পাঠিয়ে দিবে? মা অবাক হয়ে বললেন, যার তার সাথে বলছিস কেন শুভ্র? তুই তো ফ্যামিলি মেম্বারের মধ্যেই পড়িস। শুভ্র ভাইয়া ব্যাগ গোছাতে গোছাতে স্পষ্ট গলায় বললেন, আমি ফ্যামিলি মেম্বার হলেও ওকে আমার সাথে নিচ্ছি না। প্লিজ ফুপ্পি, অ্যাডাল্টদের মতো চিন্তা করো।
আমি বুঝলাম এবারও ট্রেন ছুটে যাচ্ছে আমার। শুভ্র ভাই একবার যদি বলেন না, তাহলে সেটাকে হ্যাঁ করার ক্ষমতা স্বয়ং আল্লাহ ছাড়া আর কারো নেই। তাই আব্বুকে খুঁজে বের করে আব্বুর গলায় ঝুলে পড়লাম। মামু আর আব্বুকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে শুভ্র ভাইয়ের কাছে পাঠিয়েও লাভ হলো না। উনার এক কথা উনি আমাকে একা উনার সাথে নিবেন না, ব্যাস। শেষ পর্যন্ত আব্বুই রেডি হলেন আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তাছাড়া বাবার 1 তারিখ থেকে অফিস খোলা, সো ময়মনসিংহ তো যাওয়ারই ছিল। এবার আর শুভ্র ভাইয়া কিছু বললেন না। শেরপুর থেকে ময়মনসিংহ 2 ঘন্টার পথে উনি আমার সাথে কথা বলা তো দূরে থাক, তাকিয়েও দেখলেন না। অথচ বাবার সাথে অবলীলায় গল্প করে চলেছেন উনি। মনে মনে রাগে ফেটে যাচ্ছিলাম। উনি আমার পদ্ধতি আমার উপরই অ্যাপ্লাই করছেন, হাউ স্মার্ট। বাসায় ফিরে উনি নিজের বাসায় চলে যেতে চাইলেও বাবা আটকে দিলেন। বললেন যে কদিন মামানি না ফিরে ততদিন আমাদের সাথেই থাকতে হবে উনাকে। প্রথমে একবার অবাধ্য হয়েছিলেন বলে এবার আর কিছু বললেন না। কিছুক্ষণ বাবাকে হেন তেন বুঝো দেওয়ার চেষ্টা করে রাজি হয়ে গেলেন। এই 4-5টি দিন আমার জন্য নরকীয় একটা সময় ছিল। এই 5 দিনেও উনি আমার সাথে একটি কথাও বলেননি। বাবার সাথে টুকটাক কথা বলেই দরজায় ছিটকানি দিতেন। খাওয়ার সময় বাবার সাথে খেয়ে নিয়ে আবারও একই কাজ। ব্যাপারটা ক্রমেই আমার কাছে চরম অসহ্যকর হয়ে উঠছিল। ধৈর্যের শেষ সীমানায় পৌঁছে উনার সাথে বেশ কয়েকবার কথা বলার চেষ্টাও করি, কিন্তু বরাবরের মতোই ব্যর্থ হই। উনি আমাকে পাত্তা দিলে তো। আমি কোনো কাজে উনার সামনে গেলেও রাগে শক্ত হয়ে বসে থাকতেন উনি। আমি বুঝতাম কিন্তু রাগের কারণটাই বুঝতে পারতাম না। অবশেষে আজ মামামানি সবাই ফিরে এসেছেন। সাথে শুভ্র মাথায় এক নতুন ভাব উদয় হয়েছে। উনার কথা হলো এখন লকডাউন ছেড়েছে, সো উনি চট্টগ্রাম চলে যাবেন। তা নিয়েই গম্ভীর আলোচনা চলছে আমাদের বাসায়। মামানি কাদু কাদু কণ্ঠে বলছেন, কি বলছিস এসব? চট্টগ্রাম যাবি মানে কি? এখন তো ভার্সিটি অফ। তাহলে কেন যাবি? আর 11 তারিখের পর হয়তো আবারও লকডাউন শুরু হবে। দেশের এই পরিস্থিতিতে ওখানে তোকে যেতে দিব না আমি। সরি আম্মু। বাট আমি যখন বলেছি যাব মানে যাব। দ্যাটস ইট। আর 11 তারিখের পর লকডাউন শুরু হলে আমি ওখানেই থাকবো। মামানি এবার কেঁদেই দিলেন। মামু আব্বু হাজার বুঝিয়েও কোনো কাজ হলো না। কালকের টিকিট কেটেছেন জানিয়ে বিরক্ত হয়ে উঠে চলে গেলেন উনি। আমি শুধু গালে হাত দিয়ে বসে রইলাম। আমার জন্য এত কিছু হচ্ছে ভাবতেই মন খারাপ হয়ে যাচ্ছে আমার। কিন্তু রাগটা কেন? সেদিন সারাদিন চিন্তাভাবনা করার পরও কিছুই মাথায় এলো না আমার। সন্ধ্যার দিকে মামানি ফোন দিয়ে বললেন, রদু মা। আসসালামু আলাইকুম মামানি। ওয়ালাইকুম আসসালাম। রদু, তুই একটু শুভ্রকে বোঝা না। দেশের যে পরিস্থিতি, এই অবস্থায় ওখানে যাওয়া কতটা রিস্ক তুই তো বুঝতে পারছিস। ওকে একটু বোঝা না, মা। আমি দুঃখী দুঃখী গলায় বললাম, তোমাদের কথায় তো শুনছে না। সেখানে আমি ছোট মানুষ, আমার কথা শুনবে নাকি? পরে দেখা যাবে ধরে ছাদ থেকে ফেলে দিয়েছে। মামানি ধমক দিয়ে বললেন, একদম বাজে কথা বলবি না রদু। এটা মজা করার সময়। আমি জানি ও তোর কথা শুনবে। তুই অ্যাটলিস্ট চেষ্টা তো করবি। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললাম, হ্যাঁ তাই তো। তুমি প্ল্যান করো আর তোমার সেই রগচটা ছেলের আগের মাথায় আমাকে ছাদ থেকে ছুঁড়ে মারুক। মারবে তো আমায়, তোমার তো কিছু না। কিন্তু মুখে বললাম, আচ্ছা। আমি বলে দেখবো মামানি। বলে দেখবি মানে কি? এখনই বলতে হবে। তুই আমাদের বাসায় চলে আয়। তোর মাকে আমি বলছি। জলদি আয়। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে দিলেন মামানি। যে ছেলে গত 2 সপ্তাহ যাবত আমার সাথে কথা বলছেন না, সে নাকি আমার কথায় চট্টগ্রাম যাওয়া ক্যান্সেল করে দিবেন। অবিশ্বাস্য। আমার বুক চিরে একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে আলমারি থেকে জামা বের করতে গিয়েই শুভ্র ভাইয়ের দেওয়া শাড়িটা চোখে পড়ল। কি ভেবে শাড়িটা পরে নিলাম। হালকা সাজুগুজু করে বের হতেই পড়লাম আরেক ঝামেলায়। আম্মু। ভয় আমার বুক তখন ধুকপুক ধুকপুক করছে। আম্মু আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালেন। গম্ভীর মুখে বললেন, এই শাড়ি কোথায় পেলি? আমি কিছুক্ষণ আমতা আমতা করে বলে উঠলাম, আসলে মা। কি হয়েছে বলো তো? আজ না সোহার জন্মদিন। সকাল থেকে ফোন করে জ্বালাচ্ছিল। তুমি তো বাসা থেকে বের হতে মানা করছো, তাই ভেবেছিলাম যাব না। কিন্তু মামানি ফোন দিয়ে ওই বাসায় যেতে বলল, তাই ভাবলাম সোহার সাথেও দেখা করে যাই। ওর বাসা তো রাস্তাতেই পড়ে। আর আসু, হ্যাপি সবাই এসেছে।
যাই। মা কিছু বললেন না। আমি হাঁপ ছেড়ে বেঁচে দৌড়ে বেরিয়ে এলাম। নয়তো আবারও শাড়ির কথা জিজ্ঞেস করলে কি বলতাম আমি। কিন্তু ভাগ্য সহায় হলো না। মামুর বাসায় যাওয়ার পর দরজা খুলেই মামানিও তার অসম্ভব সুন্দর মুখ থেকে এই ভয়ানক প্রশ্নটাই করলেন। রদু, এই শাড়ি কবে কিনলি? দারুণ হয়েছে তো। তোর মার পছন্দ আছে বলতে হবে। আমি আবারও আগের উত্তরটাই কপি পেস্ট করে দিয়ে বললাম। শুভ্র ভাইয়া কোথায়? শুভ্র তো ছাদে। ও আচ্ছা। আমি দেখা করে আসছি। মামানি হঠাৎ আমার হাত টেনে ধরে বললেন। তুই শেষ ভরসা মা। ওকে একটু রাজি করিয়ে নিস। রাজি করাতে পারলে তুই যা চাবি তাই দিব তোকে, প্রমিস। আমি হাসলাম। মামানির হাতে হাত রেখে বলে উঠলাম। যদি ছাদ থেকে জীবন নিয়ে ফিরতে পারি তবেই না চাইব। তোমার যা ছেলে। আমার কথায় মামানি হেসে উঠলেন। বললেন, এই, এভাবে বলবি না। আমার ছেলে রগচটা হলেও এতটাও রাগী নয় যে তোর গায়ে হাত তুলবে। ও তোকে অ্যাটলিস্ট কিচ্ছু করবে না। আমি হেসে বললাম, না করলেই ভালো। আল্লাহ ভরসা। মামানি হাসলেন। আমি চুপচাপ ছাদের দিকে হাঁটা দিলাম। সিঁড়ির এক ধাপ থেকে আরেক ধাপে পা রাখছি আর আমার মন বলছে, রোদ দৌড় দে, ওখানে বিপদ সংকেত ঝুলছে রে। যাস নে, যাস নে। মনের কথা না শুনেও যেতে হলো আমায়। ছাদের দরজায় দাঁড়িয়ে বার কয়েক জোরে শ্বাস টেনে নিয়ে উনার দিকে এগিয়ে গেলাম। উনি উল্টো দিকে ফিরে দাঁড়িয়ে আছেন। উনার গায়ে সাদা টি শার্ট আর 3/4 প্যান্ট। আমি উনার পাশে গিয়ে দাঁড়াতেই সবকিছু এলোমেলো হয়ে গেল আমার। যা যা বলবো ভেবেছিলাম সবকিছুই যেন অগোছালো হয়ে গেল। অথচ শুভ্র ভাই আগের মতোই দাঁড়িয়ে আছেন। আমি জানি, ছাদে পা রাখতেই উনি বুঝে গিয়েছিলেন যে আমি এসেছি, তবু একটুও নড়াচড়া করেননি উনি। আমার পায়ের পাইলের শব্দটা নাকি একদমই অন্যরকম। সেই শব্দ নাকি রদু রদু বলেই কানে বাজে উনার। যদিও কথাগুলো ফাসকা আলাপ বলেই মনে হয় আমার, তবুও কিভাবে যেন বুঝে যান উনি। সব কথা এলোমেলো করে ফেলে হুট করেই বলে ফেললাম আমি। সরি। শুভ্র ভাই এতক্ষণ সামনে তাকিয়েছিলেন। এবার অন্যদিকে মুখ ঘুরালেন। আমিও কম যাইনি। অন্য পাশে দৌড়ে গিয়ে উনার মুখের সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম। আবারও সরি। উনি আবারও মুখ ঘুরিয়ে সামনে তাকালেন। আমারও জেদ চেপে গেল। ছাদের রেলিংয়ে রাখা উনার ডান হাতটা টেনে সরিয়ে উনার সামনে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আবারও উনার হাতটা রেলিংয়ের উপর রেখে দিলাম। এমন একটা কাণ্ড করার পরও উনি আমার দিকে তাকালেন না। এমন একটা ভাব করলেন যেন সব স্বাভাবিক। আমি কিছুক্ষণ ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে হাসি হাসি মুখে বললাম। কালো শাড়িতে আমায় কেমন লাগছে বলুন তো? আপু তো বলছিল আমাকে নাকি অসম্ভব মায়াবতী লাগছে। উনি এবার আমার দিকে তাকালেন। এক নজর দেখে নিয়ে অন্যদিকে তাকিয়ে বলে উঠলেন। একদম পেতনি লাগছে। চাঁদের আলোতে পেতনি। আমি হেসে উঠলাম। বুঝতে পারলাম রাগটা একটু কমের দিকে আসছে। আমি মৃদু গলায় বললাম। রাগ করে আছেন? কথাটা শুনে উনি চলে যেতে নিলেই টি শার্টের কলার চেপে ধরে দাঁড় করালাম আমি। এক হাত উনার কাঁধে রেখে অন্য হাতে উনার চুলগুলো এলোমেলো করতে করতে বললাম। একদম নড়াচড়া না। আমি না বলা পর্যন্ত এখান থেকে যাওয়ার চেষ্টা করলে খবর আছে। আচ্ছা। বলুন না, রাগের কারণটা না বললে বুঝবো কিভাবে? উনি আমার ব্যবহারে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইলেন। কিছুক্ষণ পর ভ্রু কুঁচকে দাঁতে দাঁত চেপে আমাকে দুই হাতে রেলিংয়ের সাথে চেপে ধরলেন। আমি ভেবেছিলাম এই বুঝি দিন শেষ হলো আমার। নিশ্চয় ছাদ থেকে ছুঁড়ে ফেলবেন। কিন্তু না, উনি তেমন কিছু করলেন না। রাগী গলায় বললেন। শাড়ি কি আমি তোকে গুছিয়ে রাখার জন্য দিয়েছি? ঈদের দিন পরিস নি কেন? উনার কথা শুনে আমি হতবাক। এই সামান্য একটা কারণে এত কাহিনী করলেন উনি। ভাবা যায়। আমি বিস্মিত কণ্ঠে বললাম। এইটুকুর জন্য? উনি অভিমানী গলায় বললেন। এটা এইটুকু? তোর কোনো ধারণা আছে কত কষ্ট করে কত দোকান ঘুরে ঘুরে শাড়িটা কিনেছি আমি? লকডাউনের আগের লাস্ট 2 মাসের টিউশনির টাকা তোর এই শাড়ির পেছনে গিয়েছে। অথচ তুই গুরুত্বই দিলি না। আমি কিছুক্ষণ বিস্ময় নিয়ে উনার দিকে তাকিয়ে থেকে হাসি চেপে বলে উঠলাম। আচ্ছা সরি। তাছাড়া আমি কিভাবে পরতাম বলুন? সবাই যদি জিজ্ঞেস করতো শাড়ি কোথায় পেলাম তখন? ছি! কি বিশ্রী অবস্থা হতো। উনি আগের মতোই মুখ ফুলিয়ে বললেন। হলে হতো। আমি হাসলাম। উনার হাত সরিয়ে উনার সামনে থেকে সরে পাশে দাঁড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। একটু চুপ থেকে বললাম। কাল নাকি চট্টগ্রাম যাচ্ছেন? উনি সামনের দিকে তাকিয়েই বললেন। না, যাচ্ছি না।
এখন আর যেতে ইচ্ছে করছে না। যাওয়াটা কি বেশি জরুরি? আমি হেসে দিয়ে বললাম, আপনার যাওয়া জরুরি কিনা জানি না, তবে আমার বাসায় যাওয়াটা খুব জরুরি। প্রায় 8:30 বাজে। কথাটা বলে নিচের দিকে হাঁটা দিতেই পেছনে থেকে বলে উঠলেন উনি, দাঁড়া, একা যাবি না, আমি দিয়ে আসছি। নিচে নেমে মামানির সাথে দেখা হতেই মামানি জিজ্ঞেস করলো রাজি হয়েছে কিনা। আমি চোখের ইশারায় হ্যাঁ বুঝাতেই মামানি ঝাপটে ধরলেন আমায়। হাসি মুখে বললেন, আমি বলেছিলাম না, তোর কথা নিশ্চয় শুনবে। এবার মিলল তো। আমি কিছু বলার আগেই পেছনে থেকে বিস্মিত কণ্ঠে বললেন শুভ্র ভাই, আম্মু, এসব তোমার প্ল্যান ছিল? তাই তো বলি মেঘ না চাইতেন বৃষ্টি হয় কিভাবে। কথাটা বলেই আমার দিকে রাগী চোখে তাকালেন। উনার চোখ দুটো যেন চিৎকার করে বলছে, আজ তোর খবর আছে রোদ, ইউ আর গন। অফো, লাস্ট মোমেন্টে এসে আবারও ফেঁসে গেলাম আমি। অথচ প্ল্যানিং অফিসার আমার মামানি কি সুখের হাসি হাসছেন। অসহ্য। 20-20টা বার কান ধরে উঠবস করে যখন বাসায় ফিরলাম তখন রাত বাজে 9:15। বাসায় এসে রুমে ঢুকতেই দেখি বিছানায় বেশ করে বসে আছে আপু। তার হাতে সাদা একটি কাগজ। আমাকে দেখেই কিছুটা ভাব নিয়ে কাগজটা মুখের উপর ধরে উচ্চ কণ্ঠে পড়তে লাগলো সে। শ্যামলতা, তুমি কি জানো, বর্ষাকাল প্রেমে পড়ার জন্য একটি আদর্শ সময়। এই সময় বৃষ্টির প্রাণোচ্ছলতার সাথে মিশে যায় প্রেয়সীর মন মাতানো রূপ। শান্ত, স্নিগ্ধ, ঘুর ধরানো সব। কিন্তু আমার ক্ষেত্রে এই সবকিছু ব্যতিক্রম। আমি কোনো ঢালা বর্ষায় নয়, কোনো এক শীতের কুয়াশাচ্ছন্ন রাতে প্রেমে মত্ত হয়েছি। বাচ্চা বাচ্চা চেহারার বড় বড় চোখ, অবাক করা চাহনি আর দুই ঠোঁটের মায়াবী হাসি। কি ভয়ানক একটি দিন ছিল সেদিন। সেই রাতের কথা ভাবলেও কেঁপে উঠি আমি। ভালোবাসা নামক শব্দটা যে এত যন্ত্রণা ধরায় সেদিনই জানতে পারি আমি। একটুতেই ভয় পেয়ে কেঁপে ওঠা। আমাকে দেখেই চোখে মুখে পালিয়ে যাওয়ার আকুতি আরো বেশি পাগল করে তোলে আমায়। তাকে দেখার পর থেকেই দুটো রোগে আক্রান্ত হয়েছি আমি। প্রথমত প্রেমরোগ, যার ঔষধ শুধুমাত্র সেই। অন্যটি হলো কালো রোগ। অবাক হচ্ছ? হলেই বা কি? রোগের উৎপত্তি তো তুমি, শ্যামলতা। সেদিন রাতে কি পরেছিলে মনে আছে তোমার? কালো রঙের জ্যাকেট আর কালো প্লাজো। সেই মুহূর্ত থেকেই কালো রংটাকেই পৃথিবীর সবচেয়ে সুন্দর রং বলে মনে হয় আমার। অন্য কোনো রং যেন চোখেই পড়ে না। কি একটা সর্বনাশ করে দিলে আমার। এখন দিন নেই রাত নেই, হুটহাটি কালো রঙে মোড়ানো শ্যামলতাটাকে দেখতে ইচ্ছে হয় আমার। আরো কিছু ইচ্ছে করে বলবো, না থাক, তুমি লজ্জা পাবে। আমি চাই না তুমি চিঠি পড়ে লজ্জা পাও। তাহলে এই কাগজের টুকরোটির উপরও খুব হিংসে হবে আমার। লজ্জা পেলে আমার সামনে পাবে। দেখতে হলে শুধু আমিই দেখব। দেখেছ কি পরিমাণ হিংসুটে হয়ে গেছি আমি। তুমি খুব খারাপ শ্যামলতা, খুব খারাপ। এই যে দেখো মায়ের এই লক্ষ্মী ছেলেটাকে কিভাবে নষ্ট করে চলেছ তুমি। তোমাতে এত নেশা কেন শ্যামলতা? প্রতিটি মুহূর্তে এত দমবন্ধ অনুভূতি নিয়ে কেন আসো তুমি? জ্যোৎস্না ভরা রাতে ঠিকরে পড়া চাঁদের আলোয় আবারও কালো শাড়িতে মোড়ানো শ্যামলতাকে দেখতে চাই আমি। তার জন্যই আমার দমবন্ধকর সব প্রস্তুতি। আমি। চিঠিটা পড়ে চোখ তুলে তাকালো আপু। চোখ দুটো চিকচিক করছে ওর। আপুর মতি গতি তেমন একটা সুবিধার ঠেকেছে না আমার। আর শুভ্র ভাইয়ের দেওয়া চিঠিটাই বা কোথায় পেল আপু? আমি একটা ঢোক গিলে নিজেকে স্বাভাবিক রেখে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। আপু বিছানা থেকে লাফিয়ে নেমে আমার সামনে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, কি? এই আমিটা ক্যায়? আমি না বোঝার ভান করে বললাম, আম্মুর বড় মেয়ে। আপু অবাক হয়ে বলল, মানে? আমি চুড়ি খুলে রাখতে রাখতে বললাম, তুমি কি জিজ্ঞেস করেছ? আমি জিজ্ঞেস করেছি, আমি কে? আমিও তো সেটাই বলছি। তুমি হলে আমার বাবার জ্যেষ্ঠ কন্যা, আমার ভাইয়ের দুইমাত্র বোনের বড়জন, আরাফ ভাইয়ার হবু বউ এবং আমার হবু বরের হবু বড় আপা। আপু কনফিউজড হয়ে বলল, কি সব ফালতু কথা বলছিস তুই? এই চিঠিটা কে লিখেছে সেটা বল। আমি অবাক হওয়ার চেষ্টা করে বললাম, আমি কি জানি? চিঠি তোমার হাতে। চিৎকার করে করে পড়ছিলেও তুমি, তাহলে আমি কি করে জানবো? আপু রেগে বলল, এই একদম আমাকে ওভারটেক করার চেষ্টা করবি না। তলে তলে এসব করে বেরাস তুই। আর আমি কিচ্ছু জানি না। আমি শাড়ির পিন খুলতে খুলতে বললাম, আমি তলে তলে কিচ্ছু করি না। তাই তুমি কিছু জানো না আপু। আমি যা করি সব প্রকাশে। আপু আমার দিকে অবিশ্বাস্যের দৃষ্টিতে তাকিয়ে বলল, মিথ্যুক।
একদম মিথ্যে কথা বলবি না। আরাফ আমাকে বলেছিল, রুহি, আমার বিশ্বাস রদ অবশ্যই কারো সাথে রিলেশনে আছে। কিন্তু আমি, এই অধম, বনের প্রতি অগাধ বিশ্বাস রেখে তাকে ছাড়ি দিয়ে দিয়েছি, অথচ আজ। আমি ওয়াশরুমের দিকে হাঁটতে হাঁটতে বললাম, আহারে, কষ্ট। এই, একদম চুপ, ফাজিল মেয়ে। শুভ্র ভাইও বলেছিল তোর ওপর নজর রাখতে। আমি তো ভেবেছিলাম তুই শুভ্র ভাইয়ের প্রতি ঝুঁকে আছিস, কিন্তু এখানে তো টোটালি অন্য কাহিনী। তলে তলে তুমি চলছে, অথচ আমি এক বান্দা যে কিনা কিচ্ছু জানি না। কিচ্ছুটি না। এই শাড়িটাও নিশ্চয় ওই ছেলেটাই দিয়েছে। মামানির বাসায় যাওয়ার নাম করে নিশ্চয় ওই ফাজিল ছেলেকে কালো শাড়ি দেখিয়ে এলি। আমি ওয়াশরুম থেকে বের হতেই চুপ করলো আপু। ইমোশনাল হয়ে বলল, নিচে যে ছেলেটার সাথে কথা বললি সেই ছেলেটাই বুঝি তোর বয়ফ্রেন্ড? আমি বারান্দা থেকে দেখেছি। দেখতে তো ভালোই, আমাকে অ্যাটলিস্ট বলতে পারতি। ইউ হার্ট মি রোদু। আপুর কথায় ভ্রু কুঁচকে তাকালাম। নিচে কোন ছেলের সাথে কথা বলেছি মনে করার চেষ্টা করলাম। কয়েক সেকেন্ড ভাবতেই ইভা আপুর ভাই ইভান ভাইয়ার কথা মনে পড়ল আমার। উনি শুভ্র ভাইয়ের বন্ধু। গেইটের কাছে দেখা হয়ে যাওয়ায় কেমন আছি এটুকুই জিজ্ঞেস করেছিলেন শুধু। পাশে শুভ্র ভাইয়াও ছিলেন, হয়তো অন্ধকারে দাঁড়ানোতে তাকে চোখে পড়েনি আপু। আমি গায়ে কাঁথা টেনে চোখ বন্ধ করে বললাম, যত বকবক করার করতে থাকো, বাট আম্মুর কানে গেলে খবর আছে। আরাফ ভাইয়ার নামে এমন বাজে বাজে কথা বলবো তোমার বিয়েটা খট করে ভেঙে যাবে। হুম। কি? তুই আমাকে থ্রেট দিচ্ছিস? এই দিনটিও দেখতে হলো আমায়। দাঁড়া, কালকেই শুভ্র ভাইকে তোর রিলেশনের কথা বলবো আমি। উনি তো 14 দুনিয়ার সবাইকে বলে দিবেন। তখন বুঝবি মোজাবিয়েফের জন্য বোনকে ধমকি। না, এটা আমি মানব না। কিছুতেই না। সেদিন রাতে চুপ করলেও পরের দিক বিকেলে যথারীতি শুভ্র ভাইকে বিচার দিয়ে দিল আপু। বাসার কম্পিউটারে কিছু প্রবলেম দেখা দেওয়ায় শুভ্র ভাইকে ডেকে পাঠিয়েছিল ভাইয়া। তখনই সুযোগ বুঝে শুভ্র ভাইয়ের হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে ইচ্ছে মতো বকবক শুরু করে দিল সে। শুভ্র ভাই চিঠিটা দেখে হতবাক। বিস্ময় নিয়ে একবার আমার দিকে তাকিয়ে পরমুহূর্তেই হালকা কেসে উঠলেন উনি। আমিও খানিকটা অস্বস্তিতে পড়ে গেলেও হাসি চেপে রাখতে পারলাম না। লজ্জা আর হাসি দুটোকে ঢাকতেই অন্যদিকে মুখ ফেরালাম। শুভ্র ভাইয়ের অবস্থা তখন, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ, লজ্জায় মাথায় উঠাতে পারছে না বেচারা। চিঠিতে যাই লেখা হোক না কেন, আমার সামনে কখনো এই টাইপের কথা বলেন না উনি, তাই হয়তো এত লজ্জা উনার। এদিকে আপুর মুখের দলাই তো আছেই। আপু যদি জানতো ওর এত সুন্দর সুন্দর কথাগুলো সামনে বসে থাকা মানুষটার জন্যেই, তাহলে নির্ঘাত এখানেই হার্ট অ্যাটাক করতো সে। কারণ শুভ্র ভাই শুধু আমার নয়, আপুর জন্য ভয়ে জম। এক পর্যায়ে আপুর কথার মাঝেই উঠে দাঁড়ালেন শুভ্র ভাই। আমার হাতে চিঠিটা গুজে দিয়ে হালকা কেশে আপুকে উদ্দেশ্য করে বললেন, বোন রে, চুপ যা। এভাবে ছেলেটাকে গালি দিলে তোর বোন বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। প্রেমই তো করতাছে, করতে দে না। তুই তোর ফার্মের মুরগিরে সামলা। দয়া করে আমার কান খাস না। আপু অবাক হয়ে বলল, শুভ্র ভাই, আপনি এ কথা বলছেন? রোদকে কিছুই বলবেন না আপনি? আমি কি বলবো? তুই যে সারাদিন ফার্মের মুরগি নিয়ে থাকিস, তোরে কিছু বলেছি? তাহলে ওকে বললে কেমন দেখায় না? প্র্যাকটিক্যালি চিন্তা কর। তোর বোন এখন বড় হয়েছে, কদিন পর বিয়ে হয়ে বাচ্চার মাও হয়ে যাবে, এখন কি আমার কিছু বলা সাজে? তার থেকে তুই তোরটার কাছে যা, আর তোর বোনের কোথাও যাওয়ার দরকার নেই, সে ঘরেই থাকুক, কিন্তু আপাতত তুই সামনে থেকে যা বোন। প্লিজ। হাসিতে পেট ফেটে যাচ্ছিল আমার। শুভ্র ভাইকে এই প্রথম লজ্জা আর অস্বস্তিতে পড়তে দেখলাম আমি। কোনোরকম ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে অন্যদিকে তাকিয়ে ফোনে মুখ গুজে বসে রইলাম। আপু যেতেই শুভ্র ভাইয়া দাঁতে দাঁতে চেপে বললেন, আই শয়ার, এত গালি জিন্দেগিতে কেউ দেয়নি আমায়। তোর বোনটাকে কবে যে চাঁদে পাঠাবো আমি আল্লাহই ভালো জানে। আমি কিছু বললাম না। শুভ্র ভাই রুম থেকে বেরুতেই হাসিতে ফেটে পড়লাম আমি। হাসতে হাসতে পেটে খিল ধরে যাওয়ার অবস্থা আমার। তবে শুভ্র ভাইকে লজ্জা পেলে ততটা খারাপ লাগে না, বরং একটু বেশিই কিউট লাগে। বিরক্তি শব্দটাই আস্ত এক বিরক্তির ডিব্বা। সারাদিনে লক্ষবার বিরক্ত হই আমি। আমি এমন একটা মেয়ে যে কিনা নিজের রুম থেকে বের হয়ে ব্যালকনিতে যেতেও বিরক্ত হই। আর ভাগ্যক্রমে এইসব বিরক্তিজনিত বিষয়গুলো কেবলমাত্র আমার সাথেই ঘটে। আজও ঠিক তাই হলো।
কয়েকদিন যাবৎ মনটা বেশ খারাপ। সেই সাথে রাতের ঘুমও হারাম। সারারাত জেগে উপন্যাস পড়ে সকালের দিকে ঘুমোতে যাই, যার ফলাফল হিসেবে ঘুম থেকে উঠতে উঠতে 10টা। ফ্রেশ হওয়ার পর খাওয়া নামক যে বিষয়টি আছে তাতেও আমি চরম বিরক্ত, সেই সাথে আতঙ্কিত। তাই খাবারটাকে অপশনাল সাবজেক্টের ভিড়ে ফেলে রেখেছি সেই অনেক দিন থেকে। অর্থাৎ আম্মু বাসায় থাকলে আমার খাওয়া হয় নয়তো নয়। খাবার দেখলেই কিছুদিন যাবৎ কান্না কান্না পায়, কিন্তু মাজনুনির জন্য কাঁদতে কাঁদতেই খাবার গিলতে হয়। আপু একটু শুকনো বলেই হয়তো আমাকে গুলুমুলু গোল আলু বানানোর এত পরিকল্পনা আম্মুর। সে যায় হোক, প্রতিদিনের মতো আজও পড়ে পড়ে ঘুমোচ্ছিলাম। ঘড়িতে তখন 10টা 15 কি 10টা 16। ঘুমের মাঝেই কেউ একজন টেনে হিচড়ে বিছানায় বসিয়ে দিল আমায়। ভাত মাখিয়ে মুখের সামনে ধরে বলল, হা কর। আমি চোখ পিটপিট করে তাকালাম, আম্মু। সাথে সাথেই রাজ্যের বিরক্তি হানা দিল আমার গায়ে। কোনোরকম বললাম, ফ্রেশ তো হতে দাও, দাঁতও তো ব্রাশ করিনি। আম্মু আমার কথায় পাত্তা না দিয়ে বললেন, তোর ফ্রেশ হতে 2 ঘন্টা লাগবে, ততক্ষণে খাওয়ার কথা ভুলে যাবি। এখন আমি সময় পেয়েছি, আগে ভাত খা, ঔষধ খা, তারপর দাঁত ব্রাশ করবি না গোসল করবি সেটা আমার দেখার বিষয় না। কি হলো, বলদের মতো বসে আছিস কেন? হা কর। আমি কাদো কাদো মুখ নিয়ে হা করলাম। আমার আম্মু শুধু কথায় নয়, কাজেও আমার আম্মু। একবার যে কথা বলবে সেই কথার কোনো নড়চড় হবে না। অর্থাৎ এখন যেহেতু উনি ভেবে নিয়েছেন আমাকে খাওয়াবেন, তার মানে খাওয়াবেন। ধোম ফোটা হয়ে মরে গেলেও খাওয়াবেন, ব্যাস। এই দিক থেকে শুভ্র ভাই আর আম্মুর ব্যাপক মিল। দুজনেই ঘাড়তারা। আমার ধারণা এই তোত্তারামো নামক গুণের জন্যই আম্মু শুভ্র বলতে পাগল। আমি 2-3 বার খাবার মুখে নিতেই ওয়াশরুম থেকে বেরিয়ে এলো আপু। কাঁচা হলুদের মধ্যে সবুজ সুতোয় কাজ করা জামা পরেছে সে। ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। এমনিতেই সাদা ফর্সা গায়ের রং, গোসল করে ফর্সা ভাবটা যেন বেড়ে গেছে কয়েক গুণ। আমি অবাক চোখে তাকালাম। মুখের খাবারটা গিলে নিয়ে বললাম, এত সকালে গোসল? কোথাও যাচ্ছ আপু? আপু দায়সারা উত্তর দিল, হুম, যাচ্ছি। তবে একা নয়, সাথে তুইও যাচ্ছিস। আপুর কথায় মন খারাপ ভাবটা স্পষ্ট। তবে এই মুহূর্তে আপুর মন খারাপ ভাবটা তেমন একটা ভাবালো না আমায়। আমি বিস্মিত গলায় বললাম, কি? আমি যাচ্ছি মানে কি? কোথায় যাচ্ছি? ইম্পসিবল। আমি কোথাও যাচ্ছি না। আম্মু শান্ত গলায় বলল, তোর মামানি ত্রিশাল যাচ্ছে। ওই শুভ্র নূরজাহান খালামনির নাম শুনিসনি? হাই স্কুলের টিচার জেউনাদের বাসায়। তোদের দুজনকেও সাথে নিবে। খাওয়া শেষ করে ঝটপট রেডি হয়ে যা। আমি অসহায় মুখে আপুর দিকে তাকালাম। আপুর মুখটাও ইতোমধ্যে বাংলার 5-এর আকার ধারণ করেছে। আমি কাদো কাদো গলায় বললাম, চোরপাড়া থেকে ত্রিশাল। অনেক সময় লাগবে আম্মু। আমি যাব না। অনেক কাজ আছে আম্মু ঝাঝালো গলায় বলল, তোর কাজ তো ওই এক ফোনেই। এদিকে দুনিয়া ভেসে যাক, পারেলে কিয়ামত হয়ে যাক, সেই দিকে কোনো মাথা ব্যথা নেই তোর। কি লাভ এই ফোন নিয়ে বসে থেকে? কি লাভ? ইচ্ছে তো করে ফোন নিয়ে ডাস্টবিনে ফেলে আসি। বাপের আদরে সবকটা দিন দিন অসামাজিক জীব হয়ে যাচ্ছে। আমি একটা কথাও শুনতে চাই না। তোদের মামানি নিয়ে যেতে চাইছে তো যাবি, ব্যাস। কথাটা বলে খাবারগুলো মুখে ঠুসে দিয়ে প্লেট হাতে বেরিয়ে গেলেন আম্মু। আপু মুখ কালো করে পাশে বসেই বলে উঠল, শেষ রক্ষা আর হলো না, বুঝলি? আমি অবাক হয়ে বললাম, কেন? আপু কপট রাগ দেখিয়ে বলল, কেন মানে? শুভ্র ভাইয়ের আঙ্কেলের কথা জানিস না তুই? ব্যাটার কাজই হলো ঘটকালি করা। একজন গভর্নমেন্ট অফিসারের এমন স্বভাব মানায়, বল? আমাদের মতো প্রেমিক প্রেমিকার জন্য মূর্তমান আতঙ্কৌনি। দেখিস, যাওয়ার সাথে সাথেই ঘটকালি শুরু করে দিবেন। উনাকে দেখে মনে হয় বাংলাদেশের সব ইয়াং ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার মহান দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন উনি। যত সব। আমি কিছু বললাম না। রেডি হয়ে এতটুকু রাস্তা যেতে হবে কথাটা মনে হতেই মনটা বিরক্তিতে তেতো হয়ে যাচ্ছে আমার। আপুর মতো ঘটকালি জাতীয় টেনশনটা আপাতত নেই। বিরক্তির নিচে চাপা পড়ে জীবন বাঁচাতে ব্যস্ত তারা। আর যদি ঘটকালি করেই বসেন তাতেই বা ক্ষতি কি? বিয়ে করা তো আহামরি কোনো বিষয় নয়। জাস্ট 3 বার কবুল বলে জ্বালানোর জন্য আস্ত একটা মানুষ পেয়ে যাওয়াটা তো দুঃখে বুক ফাটানোর মতো কিছু নয়, বরং পরম আনন্দের। এমন হাজারো কথা মাথায় নিয়ে ওয়াশরুমে দরজা দিলাম আমি।
ফ্রেশ হয়ে কালো আর লালের মিশ্রণে একটা গাউন পরে নিয়ে ধীরে স্থিরে তৈরি হয়ে আপুর দিকে তাকালাম। আপুর মুখটাতে কাদো কাদো ভাব। ওকে দেখে মনে হচ্ছে এখনই ধরে বেঁধে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে তাকে, আর সেই দুঃখে ভয়ানক রকম দুঃখী সে। কিছুক্ষণ পরই মামানি এলেন। শুভ্র ভাই গাড়ি আনতে গেছেন। শেষ মুহূর্তে আদিবাকেও সাথে নেওয়া হলো। গাড়িতে উঠার সময় একবার শুধু আর চোখে তাকালেন শুভ্র ভাই। আর আমি উনাকে প্রথম দিন দেখে যেমন 80 ভোল্টেজের ক্রাশ খেয়েছিলাম আজও তাই খেলাম। উনি কালো শার্ট পরেছেন। চোখে মুখে অসম্ভব রকম স্নিগ্ধতা। চোখ সরিয়ে নেওয়ার ক্ষমতাটাই যেন হারিয়ে ফেলেছি আমি। মনে মনে আয়াতুল কুরসি পড়তে লাগলাম, এতে যদি রক্ষা হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। মাথার ভেতর প্রেমভোমরাটা ভনভন করে ছুটতে লাগলো তার নিজস্ব গতিতে। আমি ঢুক গিলে চোখ বন্ধ করে সিটে গা এলিয়ে দিলাম। আচ্ছা, এই লোকটি কি জানে না গায়ে কালো রং জোড়ানোটা তার জন্য মারাত্মক এক অপরাধ। মামানির বোনের বাসায় ঢুকতেই দেখা হলো নূরজাহান আন্টির সাথে। এই মহিলাকে এর আগেও দুয়েকবার দেখেছিলাম আমি। আমাদের দেখে যে উনি সীমাহীন খুশি হয়েছেন তা তার চোখে মুখে স্পষ্ট। আমরা সোফায় বসতেই আমাদেরকে কিভাবে আপ্যায়ন করবেন তা নিয়ে দিশাহারা হয়ে পড়েন উনি। কিছুক্ষণ পরই রুম থেকে বেরিয়ে এলেন মধ্যবয়স্ক এক ভদ্রলোক। মুখে অমায়িক হাসি। লোকটি যে যৌবনে হাজারো মেয়ের দীর্ঘশ্বাসের কারণ ছিলেন তা তার চেহারার শক্ত ভাঁজে অনেকটাই স্পষ্ট। গালের চাপা দাড়ি আর ছোট করে কাটা মাথার চুলগুলোতে পাক ধরেছে মাত্র। উনি আমাদের দিকে তাকিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে সোফায় বসতে বসতে বলেন, আসসালামু আলাইকুম, রেনু। কেমন আছো? অনেকদিন পর দেখা। মামানিও হাসি মুখে বলেন, ওয়ালাইকুম সালাম, দুলাভাই। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো। এটা তোমার ছেলে বুঝি? এত বড় হয়ে গেছে। বাপরে আমার থেকেও উঁচু হবে মনে হয়। কোথায় পড়াশোনা করছো বাবা? শুভ্র ভাই হাসি মুখে বলেন, চুয়েটে পড়ছি। মাস্টার্স লাস্ট টার্ম। এই বছরই শেষ হতো কিন্তু এই মহামারীর জন্য আটকে গেলাম। বাহ, গুড গুড। আমি তো চিটাগাং পড়তাম। তবে চুয়েটে নয়, চিটাগং ইউনিভার্সিটিতে। ইংলিশ ডিপার্টমেন্টে। তোমাদের মতো ইঞ্জিনিয়ারিং আমার মাথায় ঢুকতো না। তো লাস্ট সেমিস্টারে রেজাল্ট কেমন? শুভ্র ভাই ইতস্তত করে বলেন, 3.94 আঙ্কেল। লোকটি সরু চোখে তাকান। মুগ্ধ গলায় বলেন, ব্রিলিয়ান্ট। এনিওয়ে, ওরা কারা? তোমাদের নাম কি মা? আমরা নাম বলতেই কে কোথায় পড়াশোনা করি তার খুঁটিনাটি জিজ্ঞেস করতে ব্যস্ত হয়ে পড়েন উনি। আপু ইঞ্জিনিয়ারিং করছে শুনে চোখমুখ চকচক করে উঠে উনার। বিস্ময় নিয়ে বলেন, তুমিও ইঞ্জিনিয়ারিং করছো? বাহ, দেখতেও তো মাশাআল্লাহ। শুভ্র ভাইয়া বাঁকা হেসে বলেন, দেখতে হবে না কার বোন? শুভ্র বোন বলে কথা, সবকিছুতেই মাশাআল্লাহ। লোকটি হাসেন। মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলেন, তা যা বলেছ। সুদর্শন পুরুষের সুন্দরী বোন বলে কথা। কিন্তু ও তোমার কেমন বোন হয়? চিনতে পারলাম না ঠিক। শুভ্র ভাই স্বাভাবিক গলায় বলেন, আমার একমাত্র ফুফাতো বোন। লোকটি অবাক হয়ে বলেন, সে কি? রুহি তোমার ফুপ্পির মেয়ে? চেহারায় মিল নেই একদম। তবে রোদলাকে দেখে বোঝা যায় ও অরিয়ানার মেয়ে। চেহারায় বেশ মিল। কিন্তু রুহিকে একমাত্র ফুফাতো বোন বললে কেন? রোদরুহি যে বলল ওরা দুই বোন। মামানি হেসে উঠেন। শুভ্র ভাই সোজা হয়ে বসে খুব স্বাভাবিক গলায় বলেন, রোদকে তো নদীর পাড় থেকে কুড়িয়ে এনেছে আঙ্কেল। তাই ওর প্রতি বোন বোন ফিলটা আসে না। মাঝে মাঝে তো এটাও ভুলে যাই যে ওকে সবাই ফুপ্পির মেয়ে বলে চেনে। শুভ্র ভাইয়ের কথায় চোখমুখ লাল করে তাকাই। সাথে সাথেই ঘর কাঁপিয়ে হেসে উঠেন শুভ্র ভাইয়ার আঙ্কেল। কিছুক্ষণ একটানা হেসে নিয়ে হাসি থামিয়ে মামানিকে উদ্দেশ্য করে বলেন, তোমার ছেলে তো দেখি ভারী রসিক। পড়াশোনাও তো শেষ। তা বাবা, বয়স কত তোমার? শুভ্র ভাই অদ্ভুত চোখে তাকান। মৃদু হেসে ভদ্রতার খাতিরে বলেন, 24। তাহলে তো বিয়ের বয়স হয়েই গেছে। এই বয়সে তো আমি দুবার হানিমুনও কমপ্লিট করে ফেলেছি। হা হা হা। শুভ্র ভাই হাসেন। উনার হাসিতেও একরাশ বিরক্তি। বিরক্তি চেপে মৃদু গলায় বলেন, সবই কপাল। শুভ্র ভাইয়ের কথা উনার কান পর্যন্ত পৌঁছল কিনা বুঝা গেল না। লোকটি আগের থেকেও আমোদিত কণ্ঠে বলেন, তা শরীফা, ছেলেকে বিয়ে দিবে না? বলো তো পাত্রী দেখি। ছেলের রেজাল্ট ভালো, ভবিষ্যৎ উজ্জ্বল। বিয়েটা না হয় দিয়েই দাও। শুভ্র ভাই ভ্রু কুঁচকে মামানির দিকে তাকান।
যার অর্থ, মা আমি বিরক্ত হচ্ছি। মামানি শুভ্র ভাইয়ার মুখটা একবার দেখে নিয়ে মৃদু হেসে বলেন, আগে চাকরি করুক, স্যাটেল হোক, তাছাড়া এখনকার ছেলেমেয়েদের তো নিজস্ব পছন্দ থাকে, সেদিকে থেকে ধরতে গেলে পাত্রী খুঁজতে হবে না দুলাভাই। মামানির কথায় লোকটি আশাহত হন। কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, কিন্তু দমে যান না। নতুন উদ্যোগের রুহি আপুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। শুভ্র ভাই ঠোঁট চেপে হাসেন। আপুর কানের কাছে ফিসফিস করে বলেন, রুহি রে বোন আমার, তোর ফার্মের মুরগির কি হবে বল তো? বলিস তো কয়েকটা মদের বোতল কিনে দিয়ে আসি। একদিকে তোর বিয়ে হবে, অন্যদিকে তোর ফার্মের মুরগি ক্যাক ক্যাক করে গাইবে। বন্ধু যখন বর নিয়া হাইটা যায়, বুকটা ফাইটা যায়। কি রে, কিনে আনবো? শুভ্র ভাইয়ের কথায় মুখ কালো করে বসে থাকে আপু। তখনই ভেতরের ঘর থেকে বেরিয়ে আসে দুজন ছেলে। একজন হলদে ফর্সা, অন্যজন উজ্জ্বল শ্যামা। আঙ্কেল উৎসাহ ভরা দৃষ্টিতে ওদের দিকে তাকান। হাসি মুখে বলেন, আমার দুই ছেলে। চিনতে পারছো, শরীফা? মামানি ধাঁধা লাগানো চোখে বলেন, ওমা, কত বড় হয়ে গেছে! সেই ক্লাস 9-এ থাকতে দেখেছিলাম। নাহিদকে আর নাইমকে। ছেলেরা হেসে আন্টিকে সালাম দেয়। শ্যামলা করে ছেলেটা বলে, আমি নাহিদ আন্টি। আর ও নাইম। মামুনি হাসি মুখে বলে, কোন ক্লাসে পড়ছো এখন? এবার ফর্সা ছেলেটা বলে, দুজনেই মাস্টার্স করছি আন্টি। আমি জাহাঙ্গীর নগরে ইকোনমিক্সে আর নাহিদ রাজশাহীতে ইংলিশে। মাশাআল্লাহ। আমি তো ভুলেই গিয়েছিলাম শুভ্র আর তোমরা ইয়ারমেট। ক্লাস 5-এ একসাথেই কোচিং করতে মনে নেই? তখন তো চরপাড়ায় থাকতে। ছেলে দুটো হালকা হেসে মাথা দোলায়। আমাদের দিকে তাকিয়ে বলে, এখানে বড়দের সাথে বসে থেকে বোর না হয়ে আমাদের সাথে ছাদে চলো। সবাই মিলে আড্ডা দেওয়া যাবে। কথাটা কানে যেতেই ঝটপট ওঠে দাঁড়ায় আপু। এখান থেকে পালানোর এটাই তার সুবর্ণ সুযোগ। আপুর সাথে আমি আর শুভ্র ভাইও উঠে দাঁড়াই। নাহিদ ভাইয়া আদিবাকে কোলে নেওয়ার জন্য এগিয়ে আসতেই শুভ্র ভাইকে ঝাঁপটে ধরে আদিবা। অপরিচিত কারো কাছে যেতে একদমই অভ্যস্ত নয় সে। শুভ্র ভাই হেসে আদিবাকে কোলে তুলে নিয়ে বলেন, নাহিদ, ও আমার কাছেই থাকুক। তোমাকে চিনতে একটু সময় লাগবে ওর। নাহিদ ভাইয়া হেসে সম্মতি জানান। ছাদের সিঁড়ি ধরে হাঁটতে হাঁটতে জানতে পারি উনারা দুজন যমজ ভাই। নাইম ভাইয়া 2 মিনিটের ছোট আর নাহিদ ভাইয়া বড়। নাইম ভাইয়া ফর্সা হলেও নাহিদ ভাইয়াকেই বেশ লাগলো আমার। ছেলেদের শ্যামলা বর্ণেই বেশি মানায়। তাছাড়া হাসি মুখে কথা বলেন আর মোস্ট ইম্পর্টেন্ট, শুভ্র ভাইয়ের মতো উনার গালেও টোল পড়ে। উনাদের ছাদটা বেশ বড়। ছাদের একপাশে বিভিন্ন ফুলের গাছ আর আরেক পাশে ছোট ছোট আম, লিচু আর লেবু গাছের টব। সবকটা গাছেই ঝুঁকে ধরে আছে ফল। তার মধ্যে সবচেয়ে সুন্দর গাছটি হলো কালো গোলাপের গাছ। এর আগে কখনো কালো গোলাপ দেখিনি আমি। কালো রংটাও যে ভয়ঙ্কর সুন্দর তা কালো গোলাপ দেখে অস্বীকার করার সুযোগ নেই। ফুলের প্রতি আমার মুগ্ধতা দেখে এগিয়ে এলেন নাহিদ ভাইয়া। কালো গোলাপ নিয়ে হাজারো গল্প জুড়ে দিলেন উনি। উনার কথাগুলো সুন্দর বলে শুনতেও বেশ লাগছিল আমার। কখনো হুট করেই গলা ছেড়ে হাসছিলাম, তো কখনো একটু আধটু উত্তর দিচ্ছিলাম। শুভ্র ভাই ছাদের অন্য কোণায় দাঁড়িয়ে আদিবাকে কিছু একটা দেখাচ্ছিলেন। আপু আর নাইম ভাইয়াও শুভ্র ভাইয়ার পাশে দাঁড়িয়ে সেদিকে তাকিয়েই শুভ্র ভাইয়ার সাথে কিছু নিয়ে গল্প করছিলেন। আধা ঘন্টার মাথায় নাহিদ ভাইয়া আর নাইম ভাইয়ার সাথে বেশ মিলে গেল আমাদের। হাসি মজায় মেতে উঠলাম সবাই। এক পর্যায়ে নাহিদ ভাইয়াদের রুমে গিয়ে বসলাম। আড্ডা যখন চরমে ঠিক তখনই শুভ্র ভাইয়ার ফোনটা হাতে নিয়ে চেঁচিয়ে উঠল আপু। আমরা অবাক চোখে তাকালাম। শুভ্র ভাইয়া ভ্রু কুঁচকে বললেন, আমার ফোনে তোর কি? ফোন দে। রুহি আপু হাত উঁচিয়ে উঠে দাঁড়ালো। কিছুটা দূরে দাঁড়িয়ে উঁচু গলায় পড়তে লাগলো, শুভ্র ভাইয়া, আপনি বিশ্বাস করবেন না আমি কতটা পাগল আপনার জন্য। এটুকু পরে সরু চোখে তাকালো আপু। সন্দেহী কণ্ঠে বললেন, পাসওয়ার্ড বলেন শুভ্র ভাই। আমরাও দেখতে চাই কে সে রমণী। বলুন বলুন। শুভ্র ভাই রাগী গলায় বললেন, একটা থাপ্পড় লাগাবো। ফোন দে বলছি। তোর সাহস দেখে আমি হতবাক। দে বলছি ফোন। রুহি আপু এবার গো ধরে দাঁড়ালো। মেসেজের সম্পূর্ণটা সে পড়বেই পড়বে। আমরাও আগ্রহ নিয়ে তাকালাম। শুভ্র ভাইও উঠে দাঁড়াতেই দৌড় লাগালো আপু। শুভ্র ভাইও কম না, ফোন তো উনি নিবেনি। 5 মিনিট এদিক সেদিকে দৌড়াদৌড়ি করে হাঁপিয়ে উঠল আপু। আমার হাতে ফোনটা দিয়ে বলল, এবার তুই দৌড়া।
আমি ফোনটার দিকে ভ্রু কুঁচকে তাকালাম। স্ক্রিনের উপরে অর্ধেক ভেসে থাকা মেসেজটাই চোখ বুলালাম। আফসানা ইয়াসমিন, আইডিটা দেখেই বোঝা যাচ্ছে ফেক আইডি। আমি মাথা তুলে শুভ্র ভাইয়ের দিকে তাকাতেই বিছানায় গিয়ে বসে পড়লেন উনি। আমি মৃদু গলায় বললাম, পাসওয়ার্ড কি? উনি আমার চোখের দিকে তাকালেন। শান্ত গলায় বললেন, ভেবে দেখ, পেয়ে যাবি। আমি ভাবলাম। 2-3 বার ট্রাই করার পর খুলেও গেল। সাথে সাথেই ফোনের উপর হামলে পড়ল সবাই। আপু ফোনটা ছিনিয়ে নিতে গেলেই রাগী চোখে তাকালেন শুভ্র ভাই। দাঁতে দাঁত চেপে বললেন, ওই, খবরদার ফোন ধরবি না। ফোন মানেই পার্সোনাল বিষয়। ছাড় বলছি, নয়তো চর মেরে দাঁত ফেলে দিব। আপু ফোনটা ছেড়ে দিয়ে ফুসফুস করে বলল, রোদের হাতে থাকলে মনে হয় পার্সোনাল বিষয়ে ব্যাঘাত ঘটবে না। আজাইরা। শুভ্র ভাই আপুর কথায় পাত্তা না দিয়ে বালিশে গায়েলিয়ে বসলেন। আমি মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজটা অন করলাম। তাতে হেনতেন অনেক কিছু লেখা। মেয়েটা শুভ্র ভাইয়ের জন্য কত পাগল, না দেখেই কত ভালোবাসে ব্লাবলা। আপু মেসেজগুলো পড়ে ভ্রু কুঁচকে তাকালো। গম্ভীর গলায় বলল, ভার্চুয়াল লাভ। কাহিনী কি শুভ্র ভাই? মাইয়াটা ক্যাডা? শুভ্র ভাই কিছু না বলে আগের মতোই বসে রইলেন। নাহিদ ভাইয়া আর নাইম ভাইয়া নিঃশব্দে হাসছেন। আপু আবারও জিজ্ঞেস করল, কি ব্যাপার? নীরবতা সম্মতির লক্ষণ। আপনি কিছু বলছেন না কেন শুভ্র ভাই? শুভ্র ভাই বিরক্ত গলায় বললেন, তোরে কেন বলবো? আমি গলা খাকারি দিয়ে বললাম, নিউজিএফ নাকি শুভ্র ভাই? উনি শীতল গলায় বললেন, চিনি না। এমন মেসেজ অনেক আসে। আমাকে কিভাবে চিনে জানি না। আনসার দিই না। সিনও করি না। মাঝে মাঝে বিরক্ত হয়ে 2-1টা মেসেজের আনসার দিয়ে জিজ্ঞেস করেছিলাম আসল কাহিনীটা কি। এটুকুই। চেক করে দেখ। আমি ফোনটা উনার দিকে এগিয়ে দিয়ে আরাম করে বসলাম। আমি জানি উনি মিথ্যে বলছেন না। তাছাড়া মেসেজের স্পষ্ট কারণ থাকা সত্ত্বেও উনাকে অবিশ্বাস করার কোন কারণই নেই। তবে আপু ব্যাপারটাই অসন্তুষ্ট। তার আরও কিছু মেসেজ পড়ার ইচ্ছে ছিল কিন্তু আমার জন্য হয়ে উঠল না। সবাই যখন নীরবতা আর অস্বস্তিতে বিরক্ত ঠিক তখনই নূরজাহান আন্টি রুমে এলেন। কিছু হালকা খাবার টেবিলে রাখতে রাখতে নাহিদ ভাইকে উদ্দেশ্য করে বললেন, বাবু, ছাদ থেকে কয়েকটা আমার লেবু নিয়ে আয়। পাকা কাঁচা মিলিয়েই আনিস। নূরজাহান আন্টি বেরিয়ে যেতেই উঠে দাঁড়ালেন নাহিদ ভাইয়া। আদিবার দিকে তাকিয়ে বললেন, পিচ্ছি আপু, আমার সাথে আম পাড়তে যাবে? আদিবা কিছু না বলে শুভ্র ভাইয়ার গলা জড়িয়ে ধরল। নাহিদ ভাইয়া হাসলেন। আমার দিকে তাকিয়ে বললেন, তুমি যাবে রোদেলা? শুনেছি ছোটরা গাছ থেকে ফল ছিঁড়তে খুব পছন্দ করে। আদিবার পর তো তুমিই পিচ্ছি। তো পুচকি মেয়ে কি ছাদে যাবেন? আমি হালকা হেসে উঠে দাঁড়ালাম। আমার এই স্বচ্ছ হৃদয়ের হাসিটা যে একজনের একদমই সহ্য হলো না তা তখন বুঝতে পারিনি আমি। ছাদ থেকে ফিরে এসেই খাবার টেবিলে বসতে হলো। পড়ে আসায় আমাকে আর নাহিদ ভাইয়াকে পাশাপাশিই বসতে হলো। খাওয়ার ফাঁকে ফাঁকে মজার মজার গল্পও শুনালেন নাহিদ ভাইয়া। খাওয়ার মাঝেই হঠাৎই বলে উঠলেন মামানি, বাহ, প্রদুম্নি আজ অনেক খাবার খেয়ে ফেলেছে। এটা কি নূরজাহান আপার হাতের জাদু না তার ছেলের কথার জাদু? তবে যাই হোক না কেন, কাজে লেগেছে খুব। মামানির কথায় হাসলেন সবাই। আপু খেতে খেতে বলল, আম্মু দেখলে নাহিদ ভাইয়া আর নূরজাহান আন্টি দুজনকেই বাসায় নিয়ে পার্মানেন্টলি আটকে রাখত। আপুর কথায় আবারও হাসির ঢল নামল। কিন্তু একজনের মুখে হাসি ফুটল না। চুপচাপ মাথা নিচু করে খাবার খাওয়াতে ব্যস্ত সে। বিকেলের দিকে সবাইকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম আমরা। তখনও জানি না কতটা ঝড় অপেক্ষা করছে আমার জন্য। ভয়ঙ্কর ঝড়। নূরজাহান আন্টিদের বাসা থেকে সোজা মামানিদের বাসায় যেতে হলো আমাদের। আম্মু নাকি মামানির থেকে কি একটা বই চেয়েছেন। মামুদের বাসায় এসে কলিং বেল চাপতেই দরজা খুলে দিলেন মামু। মামুর সাথে কুশলাদি বিনিময়ের মাঝপথেই ঘরে ঢুকলেন শুভ্র ভাই। উনার হাতে কিছু প্যাকেট ছিল। কিছু প্যাকেটে নূরজাহান আন্টি আম, লিচু, পিঠা পাঠিয়েছেন আর কিছুতে দোকানের জিনিস। শুভ্র ভাই ড্রয়িং রুমে ঢুকেই প্যাকেটগুলো একরকম ছুঁড়ে ফেললেন সোফায়। আমার লিচুর প্যাকেটটা উল্টে পড়ল মেঝেতে। কিছু আম গড়িয়ে গিয়ে ঠেকল পায়ের তলায় আর কিছু সোফা আর টেবিলের নিচে। আমরা সবাই অবাক চোখে তাকালাম। হঠাৎই হলো উনার। শুভ্র ভাই সেখানে 1 মিনিটও দাঁড়ালেন না। ব্যাগগুলো ছুঁড়ে ফেলে রুমে ঢুকে দরজা লাগালেন। দরজা লাগাতে গিয়ে এত শব্দ করলেন,
মনে হলো ঘরটা খানিকের জন্য কেঁপে উঠল। মামু ভ্রু কুঁচকে মামানির দিকে তাকালেন। বিস্ময় নিয়ে বললেন, ছেলের হলোটা কি? হঠাৎ এত রাগ? মামানি কপাল কুঁচকে বললেন, বুঝতে পারছি না। হঠাৎ কি হলো? নূর আপার বাড়িতে তো হাসি খুশিই ছিল। আমি আর আপু ঢোক গিলে একজন অন্যজনের দিকে তাকালাম। শুভ্র ভাইয়ের রাগের ভয় মারাত্মকভাবে ভীতু আমরা। আপু আরও খানিকটা সরে এসে আমার গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলে উঠল, রদু রে, এই পোলা নির্ঘাত বউ পিডাবো। আল্লাহ বাঁচাইছে তোর বিয়ে আছে। আমি তো ভাবছিলাম তুই আর শুভ্র ভাই। তবে যা হয় ভালোর জন্যই হয়। তোর জন্য কত চিন্তা হতো আমার। না জানি কবে ঘুম থেকে উঠে শুনি আমার বোন আর নাই। সে শুভ্র ভাইয়ের রাগের নিচে পিষ্ট হয়ে হাওয়া হয়ে গেছে। তোর ওই আমি তুমি বয়ফ্রেন্ডই ঠিক আছে। চালিয়ে যা বইন। আমি বিরক্ত গলায় বললাম, আপু চুপ করবা। মামু এবার আমাদের দিকে ফিরে বললেন, রোদরুহি, কাহিনী কি বলতো? আমি ঢুক গিলে অসহায় গলায় বললাম, আমরা জানি না মামানি। বলছি কি, আমরা আজ যাই। বইটা বরং পড়ে নিব। মামানি বললেন, সে কি? রাতে খেয়ে তারপর যাবি? শুভ্র দিয়ে আসবে। আমার আর আপুর এবার কেঁদে দিব অবস্থা। মামানি বললেন, তোরা একটা কাজ কর, ফ্রেশ হয়ে নে। একজন মার রুমে চলে যা, আরেকজন গেস্ট রুমে, আর আদিবাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। আমরা বাধ্য মেয়ের মতো রুমের দিকে পা বাড়াতেই পেছনে থেকে ঢেকে উঠলেন মামানি। রদু। আমি ফিরে তাকাতেই একটা পেন ড্রাইভ এগিয়ে দিয়ে বললেন, এটা একটু শুভ্রকে দিয়ে আয় না মা। আসার সময় কিনে আনলো আর প্যাকেটগুলোর সাথে এখানেই ফেলে গেছে। আমি আদিবাকে নিয়ে যাচ্ছি, তুই একটু দিয়ে আয়। আমি ভীত গলায় বললাম, মামানি, আমি কেন? উনি আমাকে আছাড় দিয়ে এই 4 তলা থেকে ফেলে দিবেন। প্লিজ মামানি। তোকে কেন আছাড় দিবে? শুভ্র একজনের রাগ আরেকজনের উপর ঝাড়ে না। হয়তো ফ্রেন্ডদের সাথে কথা কাটাকাটি হয়েছে। তুই যা। আমি ঠোঁট উল্টে কপাল কুঁচকে বললাম, মামানি, প্লিজ। আমার ভয় লাগে উনাকে। মামানি মুচকি হেসে বললেন, ভয় কি রে পাগলি? যা তো। মামানিকে বুঝানোটা দায় হলো আমার। তাই বাধ্য হয়েই শুভ্র ভাইয়ের রুমের দিকে পা বাড়াতে হলো। উনার রুমের সামনে এসে দোয়া পড়ে বুকে ফু দিয়ে নিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা ঠেলে ভেতরে ঢুকে গেলাম। ঘরে আবছা অন্ধকার। লাইট অফ, তবে ডিম লাইটের আলোয় চারপাশটায় আবছা আলো। কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে থেকে আলোটা চোখে ছয় এলে চারপাশে তাকালাম। জানালার পাশে উল্টো দিকে ফিরে আকাশের দিকে তাকিয়ে আছেন উনি। অন্ধকারে সাদা টি শার্টটা নজরে লাগছিল খুব। উনি পকেটে হাত গুজে স্ট্রেট দাঁড়িয়ে আছেন। আমি খানিকটা এগিয়ে গিয়ে ভয় পাওয়া গলায় বললাম, শুভ্র ভাই। উনি জবাব দিলেন না। আমি আবারও ডাকলাম, শুভ্র ভাই। আপনার পেইনড্রিপটা সোফায় ফেলে এসেছিলেন। কোথায় রাখবো? শুভ্র ভাই এবারও কিছু বললেন না। আমি কি করব বুঝতে পারছিলাম না। উনার রাগের কারণটাও ধরতে পারছিলাম না। তাই জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বললাম, আপনি রেগে আছেন কেন? সিরিয়াস কিছু হয়েছে? শুভ্র ভাই শান্ত গলায় বললেন, এই মুহূর্তে রুম থেকে চলে যা রদু। আমার মেজাজ খারাপ, উল্টাপাল্টা কিছু হয়ে যাবে। প্লিজ যা। তখন আমার কি হলো কে জানে। বাড়াবাড়ি রকমের জেদ নিয়ে বলে উঠলাম, আগে বলুন রেগে আছেন কেন? নয়তো যাব না। জেদ না করে যা রদ। বললাম তো যাব না। নাহিদ ভাইয়াদের বাসায়। এটুকু বলতেই ঘুরে দাঁড়ালেন উনি। ধাক্কা দিয়ে পাশের দেয়ালের সাথে দাঁড় করিয়ে ডান হাতটা উঁচু করে দেয়ালের সাথে চেপে ধরে রাগী গলায় বললেন, নাহিদ কি? সারাদিন নাহিদ নাহিদ করিস কেন তুই? সমস্যা কি তোর? উনার কথায় কান নেই আমার। হাতের অসহ্য ব্যথায় চোখ মুখ কুঁচকে গেছে আমার। অন্ধকারে আমার মুখের ভাবটা ঠিক বুঝতে পারলেন না উনি। কিন্তু আমার তো জান বেরিয়ে যাওয়ার উপক্রম। দাঁতে দাঁত চেপেও ব্যথা সহ্য করতে না পেরে ফুপিয়ে উঠলাম আমি। মুহূর্তেই থেমে গেলেন শুভ্র ভাই। অবাক চোখে তাকিয়ে বললেন, রদু। এই রদু, তুই কাঁদছিস? কি হয়েছে? ব্যথা লেগেছে হাতে। আমার ব্যথার গতির সাথে কান্নার গতিও বাড়ল। উনি দ্রুত লাইট জ্বালালেন। সুইচ অন করে ব্যস্ত ভঙ্গিতে আমার সামনে আসতেই চমকে উঠলেন। দেয়াল বেয়ে রক্ত গড়াচ্ছে। দেয়ালে লাগানো চিকন প্যারেকটা অসাবধানতায় ঢুকে গেছে আমার হাতে। আমি প্যারেকটা থেকে হাতটা ছুটানোর চেষ্টা করতেই সারা শরীরে তীক্ষ্ণ ব্যথা খেলে গেল। না চাইতেন মুখ থেকে হালকা আর্তনাদ বেরিয়ে এলো। শুভ্র ভাই স্তব্ধ চোখে আমার দিকে তাকিয়ে আছেন। উনার হাত পায়ের কম্পনটা খুবই স্পষ্ট।
আমি চাচ্ছিলাম কোনো রকম প্যারেক থেকে হাতটা উঠিয়ে রক্ত লুকাতে, নয়তো মামানি কেমন রিয়েক্ট করবে কে জানে। কিন্তু শেষ রক্ষা হলো না। আমার চিৎকারে ছুটে এলেন মামানি আর আপু। আমার হাতের অবস্থা দেখে আঁতকে উঠেই চড় লাগালেন শুভ্র ভাইয়ের গায়ে। মামানি আপুকে উদ্দেশ্য করে বললেন, তোমার মামুকে ডেকে আনো রুহি। জলদি যাও, তোমার মামু ছাদে আছেন। আপু ছুটে বেরিয়ে গেল। আদিবা দরজার এক কোণা ঘেঁষে দাঁড়িয়ে ভয় ভয় তাকাতে লাগলো। শুভ্র ভাইয়া কোনোরকম বললেন, আম্মু, আম্মু আমি। মামানি উনাকে সেখানেই থামিয়ে দিয়ে রাগী কণ্ঠে বললেন, একদম চুপ। এত রাগ কেন থাকবে তোমার? তোমাকে দেখে তো এখন ভয় লাগছে আমার শুভ্র। না জানি রাগের মাথায় আরো কি কি করতে পারো তুমি। মানুষ খুন করে ফেললেও অবাক হব না আমি। এমন চলতে থাকলে একদিন তোমার হাতেই মরে যাবে মেয়েটা। শুভ্র ভাইয়া অবাক চোখে তাকালেন। আম্মু, আম্মু নেই। চুপ করে দাঁড়িয়ে থাকো। আজই শেষ শুভ্র, এরপর থেকে রোদের আশেপাশেও যেন না দেখি তোমায়। 3 বছর আগে যেমন বন্ধ ছিল তেমনই বন্ধ। আম্মু, তুমি ওভার রিয়েক্ট করছো। আগে রোদের হাত থেকে প্যারেকটা খুলে ঔষধ লাগাই, তারপর না হয় তোমায় বুঝিয়ে বলছি। আমি আমি যথেষ্ট বুঝি। এই বয়সে তোমার থেকে জ্ঞান নিতে হবে না আমায়। আর এটা ওভার রিয়েক্ট। আজ তুমি ওর হাতটা এভাবে ক্ষতবিক্ষত করে বলছো ওভার রিয়েক্ট, তাহলে কাল ওকে খুন করে হাসতে হাসতে বলবে সরি ওভার রিয়েক্ট করো না, ভুলে হয়ে গেছে। কি সব বলছো আম্মু? আমি রদকে? রোদ নয়, রোদেলা। আজ থেকে রোদেলাই বলবে তুমি। এর মধ্যেই মামু এলেন। আমার হাত থেকে প্যারেক বের করে দিয়ে নিচের তলার ফার্মেসির আঙ্কেলকে ফোন দিলেন। আঙ্কেল জায়গাটা পরিষ্কার করে ব্যান্ডেজ লাগিয়ে 2টো ইঞ্জেকশন পুশ করলেন। শুভ্র ভাই এক কোণায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। উনার জন্য খুবই কষ্ট হচ্ছে আমার। যাই হোক, উনি তো ইচ্ছে করে করেননি। সম্পূর্ণটাই জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। মামানি এতটা রিয়েক্ট কেন করছেন? মামানি আর মামুনি যে গিয়ে বাসায় পৌঁছে দিলেন আমাদের। মায়ের সকাল প্রশ্নের উত্তরও তারাই দিলেন। আবারও সবকিছু আগের মতোই চলতে লাগলো। হাতের ঘাও ঠিক হতে লাগলো, কিন্তু ঠিক হলো না শুধু একটা জিনিস। আর তা হলো শুভ্র ভাই। সেদিনের পর থেকে সত্যি সত্যিই আমাদের বাড়ি আসা বন্ধ করলেন উনি। তার প্রায় 4-5 দিন পর হঠাৎই ফোন বেজে উঠল আমার। ফোনের স্ক্রিনে শুভ্র ভাই নামটা ভাসতেই বুক কেঁপে উঠল আমার। তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে সালাম দিয়ে বললাম, শুভ্র ভাই। ওপাশে নীরবতা। কোনো কথা নয়, শুধু নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণ পর নরম গলায় বলে উঠলেন উনি, কেমন আছিস রদু? মাফ করে দিস প্লিজ। আমি বুঝতে পারি। এটুকু বলতেই কিছু একটা ঘটল ওপাশে। শুভ্র ভাই বিস্মিত কণ্ঠে বলে উঠলেন, এসব কি আম্মু? আমার ফোন দাও প্লিজ। তারপর মামানির কণ্ঠ কানে এলো, তোমাকে আমি রোদুর থেকে দূরে থাকতে বলেছিলাম শুভ্র। ফোন দিয়েছো কোন সাহসে? মা প্লিজ, আমাকে ওর সাথে জাস্ট একটু কথা তো বলতে দাও। আমি শুধু জানবো কেমন আছে ও। ও খুব ভালো আছে। তোমার থেকে দূরে থাকলে অবশ্যই ভালো থাকবে রোদ। আম্মু আমার কথাটাও একটু ভাবো। তারপর আর কিছুই শোনা গেল না। কানে এলো অদ্ভুত কিছু শব্দ। কিসের শব্দ বুঝতে না পেরে কল কেটে দিলাম আমি। মামানি সামান্য একটা বিষয় নিয়ে এতটা রিয়েক্ট কেন করছেন বুঝতে পারছি না আমি। শুধু এটুকু বুঝতে পারছি, বড্ড কষ্ট হচ্ছে আমার। মামানি কি করে ভাবতে পারেন শুভ্র ভাইয়ের সাথে থাকলে ক্ষতি হবে আমার? আমি তো এমনটা ভাবতে পারি না। কারণ আমি জানি উনার সাথেই সব থেকে সুরক্ষিত থাকবো আমি। সেদিন থেকে ফেসবুক এমনকি ফোনেও ব্লক লিস্টের খাতায় চলে যাই আমি। অদ্ভুতভাবেই অগোছালো হয়ে পড়ে আমাদের এই প্রেম কাহিনী। এখনো প্রতিদিন বিকেলে ছাদের কার্নিশে গিয়ে দাঁড়াই, কিন্তু আগের মতো হুট করে এসেই ফালতু কথায় বিরক্ত করতে ব্যস্ত হয়ে পড়েন না শুভ্র ভাই। সকাল গড়িয়ে বিকেল হয়, বিকেল থেকে রাত। দীর্ঘ রাত পেরিয়ে আবারও সকাল হয়, কিন্তু সত্যিকারের সকালটা যেন আর হয় না। বাসায় জমজমাট পরিবেশ। ছেলেপক্ষ এলো বলে। মামানি, ফুপি আর আম্মুর কত শলাপরামর্শ, লাখে একটা ছেলে, এই ছেলেকে হাতছাড়া করা চলবে না। কিছুতেই না। আপু আর রাফিয়া মিথি আপুকে সাজাতে ব্যস্ত। আর আমি অস্থির ভঙ্গিতে বারবার দরজায় চোখ রাখতে ব্যস্ত। যদি শুভ্র ভাই আসেন। আজ দুটো সপ্তাহ কেটে গেল, কোনো রকম যোগাযোগ করেননি উনি। কে জানে কেমন আছেন। আজ তো মামু, মামানি সবাই এসেছে, আজও কি আসবেন না? অপেক্ষার প্রহর গুনতে গুনতেই ছেলেপক্ষ এলো। ছেলের মামা, মা, ভাবি আর ছেলে এসেছেন পাত্রী দেখতে।
একসময় পাত্রী দেখাও শেষ হলো। সবাই মিষ্টি মুখও করল, কিন্তু মিষ্টিটা আমার গলা দিয়ে নামল না। নামবেই বা কিভাবে? গলায় তো আটকে আছে জমে থাকা সব কান্না। সেখানে খাবার প্রবেশের জায়গা কোথায়? দুপুরে খেতে বসার সময় শুভ্র ভাইয়ার কথা মনে পড়ল আম্মুর। মামানিকে উদ্দেশ্য করে বললেন, ভাবি, শুভ্র কই? ও আসেনি কেন? আজ তো আপনাদের সবারই দাওয়াত ছিল ভাবি। মামানি শক্ত কণ্ঠে বললেন, ওর এখানে আসার প্রয়োজন নেই অরি। বাসায় রান্না করে রেখে এসেছি। সমস্যা হবে না। আম্মু যেন তেতে উঠলেন, রাগটাকে ঢেকে না রেখে খোলা গলায় বললেন, আপনি রান্না করেছেন কিনা সেটা তো আমার দেখার বিষয় নয় ভাবি। ওর ফুপ্পি ওকে খেতে ডেকেছে, তার মানে সে এখানে খাবে। নাকি ভাতিজাকে একবেলা খাওয়ানোর অধিকারটুকুও আমার নেই? তুমি ভুল ভাবছো অরি। তেমন কিছু নয়। আসলে আমি কিচ্ছু শুনতে চাই না। রোদ, আমার ফোনটা নিয়ে আয় যা। আমি দ্রুত উঠে দাঁড়ালাম। মনে মনে আম্মুকে হাজারটা ধন্যবাদ দিয়ে ছুটে গেলাম রুমে। ফোন এনে আম্মুর হাতে দিতে গিয়ে খেয়াল করলাম উত্তেজনায় হাত দুটো থরথর করে কাঁপছে আমার। আম্মু ফোনটা নিয়ে শুভ্র ভাইকে ফোন লাগাতেই বলে উঠলেন, মামানি, কি দরকার অরি? বাদ দাও না। তুমি জানো কেন আসতে বারণ করেছি আমি? তবুও, আম্মু তীক্ষ্ণ গলায় বললেন, ভাবি, আপনি তো বাচ্চা নন। তাহলে এমন অবুঝের মতো কথা কেন বলছেন? ওটা শুধুই একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমার শুভ্র এমন কাজ কখনোই ইচ্ছেকৃতভাবে করবে না। মামানি কিছু বলবেন তার আগেই ফোন রিসিভ হলো। আম্মু মুচকি হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম বাবা। কই তুই? তোর তো আজ বাসায় আসার কথা ছিল। ওপাশে কি বলল শোনা গেল না। তবে আম্মু বললেন, শরীর খারাপ লাগলেও আয়। এখানে সবার সাথে থাকলে শরীর খারাপ এমনি ঠিক হয়ে যাবে। আমি কৌতূহলী দৃষ্টিতে আম্মুর দিকে তাকালাম। আম্মু গম্ভীর গলায় বলে উঠলেন, কোনো প্লিজ প্লিজ চলবে না। আমি তোর কোনো কথা শুনছি না। 10 মিনিটের মধ্যে তুই বাসায় থাকবি ব্যাস। আম্মু ফোন কেটে ফোনটা টেবিলে রেখে খাবার সার্ভ করতে লেগে গেলেন। আমি গোপনে একটি দীর্ঘশ্বাস ফেলে নিজের রুমের দিকে পা বাড়ালাম। বিছানায় গিয়ে বসতেই রাফিয়া পাশে এসে বসল। ফোনে চোখ রেখে বলল, রদু, আমার ক্রাশ কই রে? এমনিতে তো দিনে একবার হলেও বাড়ির আশেপাশে দেখা যায়। আমি 1 সপ্তাহ ধরে এসেছি, একবারও চোখে পড়ল না। আমি অর্ধেক পা বিছানার বাইরে ঝুলিয়ে রেখেই শটান শুয়ে পড়লাম। দুর্বল গলায় বললাম, জানি না। রাফিয়া কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, সত্যিই জানিস না? আমি উত্তর না দিয়ে চোখ বন্ধ করলাম। রাফিয়ার সাথে বকবক করার ন্যূনতম ইচ্ছে আমার নেই। কয়েক মিনিট পর আম্মুর কণ্ঠ কানে এলো। তার গলায় খুশি খুশি ভাব। এই তো শুভ্র এসে গেছে। ইস, চেহারা এমন শুকনো কেন লাগছে? খাস না ঠিক মতো? যা টেবিলে গিয়ে বসো। আমি ফতাফত চোখটা খুলে দৌড়ে গেলাম দরজায়। দরজার দিকে একপাশ ফিরে বসেছেন উনি। ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর এলোমেলো চুলেও মারাত্মক লাগছে তাকে। ভালো লাগা জিনিসটাই এমন ঘোর ধরানো। কাউকে একবার ভালো লাগতে শুরু করলে তার সবচেয়ে বেশি অভ্যাসটা দেখেও মুগ্ধ হয়ে বলতে হয়, আহ, কি চমৎকার! কপালের চুলগুলো কানে গুজে ওড়নাটা ঠিক করে খাবার টেবিলের দিকে এগিয়ে গেলাম আমি। ইচ্ছে করেই ঠিক উনার সামনের চেয়ারটাতেই গিয়ে বসলাম। উনি মাথা নিচু করে খাচ্ছেন। খাবারের ফাঁকে ফাঁকে আমি হাজারবার উনার দিকে তাকালেও উনি একটাবারও মাথা তুলে তাকালেন না। 5 মিনিটে খাওয়া শেষ করে উঠে গেলেন অথচ ফিরেও তাকালেন না। খাবারে পানি ঢেলে রুমে এসে দরজা দিতেই নীরব অশ্রুতে ভরে গেল আমার চোখ। নিজের চুল টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে আমার। অফো, এতটা কষ্ট কেন লাগছে? কেন? ঠিক তখনই দরজায় টোকা পড়ল। মুখটা উজ্জ্বল হয়ে এলো মুহূর্তেই। চোখের জল মুছে দরজাটা খুলতেই নিভে গেল সব আশা। মামানি হাসি মুখে বললেন, ভিতরে যেতে দিবি না? আমি সরে দাঁড়াতেই আমার হাত ধরে নিয়ে বসালেন খাটে। গালে হাত দিয়ে বললেন, খুব শুকিয়ে গিয়েছিস মা। আমি মাথা নিচু করে বসে আছি। উনি আবারও বললেন, মিথির বিয়ে ঠিক হয়েছে জানিস তো? এই উপলক্ষে তোর জামালপুরের ফুপি দাওয়াত করেছে। সাথে আমাদেরকেও করেছে। কাল যাচ্ছি সবাই। এটুকু বলে একটু থামলেন। শ্বাস টেনে নিয়ে বললেন, শুভ্রও যাচ্ছে। ওখানে একদিন থাকবে সবাই। ছেলেকে তো একা রেখে যেতে পারি না, তাই সাথে নিচ্ছি। আমি মুখ তুলে তাকালাম। মামানি নরম গলায় বললেন, শুভ্র থেকে দূরে দূরে থাকিস মা। আমাকে চুপ করে থাকতে দেখে আবারও কথা পারলেন উনি।
শুভ্র যখন 5 বছর বয়স তখনই একটা মেয়ের খুব শখ হলো আমার। মনে হচ্ছিল ছেলের সাথে সাথে একটা মেয়ে হলেও কত ভালো হতো। সাজাতাম, আদর করতাম। জানিস, মেয়েরা একটা বয়সে গিয়ে মায়ের বান্ধবী হয়ে যায়। আমিও চাইতাম আমারও এমন একটা মেয়ে হোক। তার গোপন কিছু দীর্ঘশ্বাসে আমায় সঙ্গী করুক। কিন্তু অনেক চেষ্টা করেও বেবি নিতে পারলাম না। ডাক্তার দেখালাম কিন্তু কোনো সমস্যাও ধরা পড়ল না। তোর মামু এক ছেলে নিয়েই যথেষ্ট খুশি ছিলেন। তাই বেবি হবে কি হবে না তা নিয়ে তার মাথা ব্যথাও ছিল না। কিন্তু কেন জানি, আমি স্বাভাবিক হতে পারছিলাম না। সিচুয়েশনটা মেনেই নিতে পারছিলাম না। একটা সময় নিজেকে অক্ষম, দুর্বল ভাবতে শুরু করলাম। আর ধীরে ধীরে শুরু হলো ডিপ্রেশন। তার 1 বছরের মাথায় তুই হলি আমার অন্ধকার জীবনে রোধ হয়ে। তোর মা হয়তো আমার সমস্যাটা বুঝতে পেরেছিল। তাই তোকে আমার কোলেই তুলে দিয়েছিল সবার প্রথম। সেদিন মনে হয়েছিল আমি আমার মেয়ে পেয়ে গেছি। তোর মা আমাকে এতটাই অধিকার দিয়েছিল যে নিজের মেয়ে আর পরের মেয়ে বোধটায় ভুলে গিয়েছিলাম আমি। তোকে আমি মামানি নই, মায়ের মতো ভালোবাসি। শুভ্রকে যতটা ঠিক ততটাই। তাই হয়তো আমার আদরে তোর আর রুহির মাঝে এতটা বেশ কম। রুহিকে তুমি করে বললেও তোকে আমার তুই বলতেই ভালো লাগে সব সময়। তুই যখন 1 বছরের হলি তখন শুভ্র 7 বছর। একদিন রুহি, শুভ্র, রাহাত তোকে নিয়ে খেলছে উঠোনে। হঠাৎ করেই তোর কান্নার আওয়াজ কানে এলো। দৌড়ে উঠোনে গিয়ে দেখি রক্তে ভেসে যাচ্ছে উঠোন। রক্তের উৎপত্তিটা তোর মাথা। তোর মাথার অনেকটাই কেটে যাওয়ায় এই রক্তক্ষরণ। আর এই আঘাতের কারণ ছিল শুভ্র। সেদিন ওর হাত থেকেই পড়ে গিয়েছিলি তুই। মামানি থামলেন। আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবারও বললেন, এরপর যখন 4 বছরের বাচ্চা ছিলি তুই তখনও এমন কিছুই ঘটে। খেলতে খেলতে রাগ করে হাতের কাঁচি দিয়ে তোর কচি হাতে ফেস দিয়ে দেয় শুভ্র। তোর বাম হাতে এখনো একটা কালো দাগ আছে, তাই না? আমি মাথা নাড়লাম। ছোটবেলা থেকেই এই কালো দাগটা দেখে আসছি আমি। কিন্তু এই দাগের উৎপত্তির ইতিহাস এতদিন পর জানতে পারলাম আমি। আমি কৌতূহলী দৃষ্টিতে মামানির চোখের দিকে তাকালাম। তারপর মামানি গম্ভীর গলায় বললেন, তুই যখন প্লেতে পড়িস তখনও শুভ্রর জন্য আবারও মাথা ফেটে যায় তোর। আমি ভয় পেয়ে যাই যদি আরো বড় ক্ষতি হয়ে যায় তোর। সেই ভয় থেকেই তোদের আশেপাশে যাওয়া বন্ধ করি আমি। শুভ্রকেও ডুবিয়ে রাখি পড়াশোনায়। ব্যস্ত শুভ্র মনে তোদের কথাটাও ফিকে হয়ে আসে। শুভ্র যখন 3rd ইয়ারে ওঠে তখন তোর কথা বলি ওকে। তোকে আমার কাছে আনতে চাই, এই আবদারটাও করে বসি। ধরে বেঁধে তোদের বাসাতেও আনি। বিশ্বাস কর, আমি ভেবেছিলাম বয়সের সাথে সাথে রাগ বাড়লেও ওর মধ্যে নিজেকে কন্ট্রোল করার এবিলিটি এসেছে, কিন্তু সেদিনের ঘটনায় সবটাই ভুল প্রমাণিত হলো। শুভ্র চেঞ্জ হয়নি রোদ। ও আগের মতোই আছে। আমার ছেলে খুব ভালো তা আমি নিজেও জানি, কিন্তু ওর রাগকে খুব ভয় পাই আমি রোদ খুব। শুভ্রকে আমি কতদিন আটকে রাখবো বল? আমি জানি ও তোর প্রতি দুর্বল। আমিও শুভ্র কাছে এটাই চেয়েছিলাম। আর ও আমার চাওয়াটা রেখেছে, কিন্তু এখনো আমার কথা শুনবে না রোদ। এখন তোর প্রতি ওর দুর্বলতাটা এতটাই বেড়েছে যে আমার চাওয়াটা ও চেষ্টা করলেও মানতে পারবে না। আমি আমার ছেলেকে চিনি রোদ। ও নিজের মনেরটা ছাড়া কিচ্ছু বুঝে না, কিচ্ছু না। তাই তোকেই সাবধান হতে বলছি মা। মামানির কথাটা রাখিস। মামানির কথার মাঝেই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলেন আম্মু। মামানিকে কি কাজে একরকম টেনেই নিয়ে গেলেন উনি। আমি ফ্যালফ্যাল চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকেই উঠে দাঁড়ালাম। এই ছোট্ট একটা কারণ নিয়ে এতটা রিয়েক্ট কি মেনে নেওয়া যায়? সেই ছোট্ট বেলা কি না কি হয়েছে তা নিয়ে এত ভাবনা মামানির। কি অদ্ভুত! কথাগুলো ভাবতে ভাবতে রুম থেকে বের হয়ে এদিক ওদিক চোখ ঘুরিয়ে খুঁজেও শুভ্র ভাইয়ের দেখা মিলল না। সচেতন চোখে প্রতিটা রুম, ছাদ সব চেক করেও যখন ব্যর্থ হলাম তখনই আদিবাকে ডেকে এনে জিজ্ঞেস করলাম, আদিবা, তোমার দাদা ভাই কোথায়? দেখেছো উনাকে? দাদা ভাই তো খেয়েই চয়ে গেছে। আমি দিচ্ছি। আমি দীর্ঘশ্বাস ফেললাম। কে জানে এরপর কি হবে? এমন এলোমেলো ঘটনাগুলোই কি পাল্টে দিবে জীবন। ছোট্ট ছোট্ট ঘটনাগুলোও মাঝে মাঝে হাজারো দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়। কারো হালকা ভয় কাউকে হারানোর ভয়ে পরিণত হয়। ধাঁধামো এই জীবনের চারপাশটায় কেমন মায়ামো, কষ্টময়। চলবে। গল্প, রোদ শুভ্র প্রেম কথন। 2য় পর্ব। লেখনীতে নৌশিন আহমেদ রোদেলা।